বুব্বুর ঘুমানোর প্রিয় জায়গা মামুর বুক হওয়ায় সাধনাকে প্রায়শই একা ঘুমাতে হয়। মাঝে মধ্যে সে মায়ের কাছে ঘুমায়, আবার কখনো নিজের ঘরে। কয়েকদিন যাবৎ মায়ের শরীর ঠিক নেই, প্রচন্ড মাথা ব্যথায় কাবু হয়ে থাকে। তাই রাতে মায়ের ঘুমে ব্যাঘাত না ঘটে এর জন্য সাধনার বুব্বু একদমই এড়িয়ে চলে সুনিতার ঘর। আজও সাধনা নিজের ঘরে শুয়েছিল, কিন্তু তার নির্দাত ছেদ ঘটল নোকিয়া বাটন ফোনটির তীব্র শব্দ খাতে। সাধনা ঘুম চড়ানো ঝাপসা দৃষ্টিতে ধরফড়িয়ে উঠে বসল সেই শব্দে। ভীত মাটিতে ভরপুর অন্তঃস্থলে কু ডেকে উঠল, ছেলে ঠিক আছে তো? অস্ফুটস্বরে বুব্বুকে ডেকে উঠল সে। চারিদিকে এলোমেলো দৃষ্টি ফেলে তাকালে অন্ধকার ঘর ব্যতীত আর কিছুই চোখে পড়ল না। সাধনার ঘুম চড়ানো নিশ্চল মস্তিষ্ক সচল হয়, বুকে হাত চেপে শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক করার প্রয়াস করে। সে তো জানে বুব্বু যতক্ষণ তার মামুর বুকে আছে ততক্ষণ পর্যন্ত তার কিচ্ছুটি হতে পারে না। তার ভাবনার মাঝে বাটন ফোনটি আবারও বেজে উঠল। সে দ্রুত ফোনটা হাতে নিতেই ললাটে বলে রেখার সৃষ্টি হলো। অভদ্রলোকের নাম্বার এটা। সে ঘড়ির দিকে তাকায়, বাজে রাত 3:45, 4টা মিসড কল। এত রাতে এই লোক তাকে কেন ফোন করছে? অন্তঃস্থলে এখনও বিরক্তি সৃষ্টিকারী প্রশ্ন নিয়ে সাধনা ফোনটা রিসিভ করলো। তবে রোজকার মতো রসিকতায় পরিপূর্ণ কণ্ঠনায় ভেসে আসলো গম্ভীর কণ্ঠ। হ্যালো সিনিয়র ম্যাডাম, শুনছেন? বেশ গম্ভীর কণ্ঠে সাধনা কপাল কুঁচকে নাই, থমথমে মুখে বলল, জি শুনছি। আপনি এত রাতে ফোন দিয়েছেন কেন? সেটা বলার জন্যই ফোন দিয়েছি। নোমানের কণ্ঠে হালকা বিদ্রুপের ছোঁয়া সাধনা ঠিক করতে পারল না। সে কর্কশ স্বরে বলল, যা বলার জলদি বলুন। আপনার এই রাত বিরাতে ফোন করাটা আমায় প্রচুর বিরক্ত এবং বিব্রত করে। নোমানের মাঝে চাপা আক্রোশ উদয় হলো। সে শানিত কণ্ঠে বলল, আর আপনার ভাই যে আমার বোনটাকে দিনরাত কাঁদিয়ে যাচ্ছে, তাতে আমার বিরক্ত নয়, রাগ হচ্ছে। সাধনা কপাল কুঁচকে নেয়। কথোপকথনের মাঝে ভাইয়ের নাম যুক্ত হতে সে তড়িৎ গতিতে শুধায়, কি বললেন? আমার ভাই মানে স্বরূপ আপনার বোনকে দিনরাত কাঁদাচ্ছে? মানে কি? এই আপনি এই মাঝরাতে নেশা টেশা করে আমায় ফোন দেননি তো? দেখুন, এমন হলে আমি আপনাকে দেখে নেব। নোমান দাঁতে দাঁত চেপে বলল, আমার চেহারায় দেখার মতো কিছু নেই ম্যাডাম, সপ্তাহের না ছাটা দাড়িগুলো ছাড়া। কিন্তু আমার বোনটার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। কে আপনার বোন? কি হয়েছে তার? আর আমার ভাই বা কি করেছে? সাধনার কৌতূহলে ভারপুর কণ্ঠে নোমান ফোঁস করে নিঃশ্বাস ফেলল। লম্বা দম ফেলে নিজেকে শান্ত করে। নৈরার কথা মতো স্বরূপ কখনো তার ভালোবাসাকে স্বীকৃতি দেয়নি, কিন্তু ছুঁড়েও ফেলেনি। কেউ জানেও না সবজি কেনার নামে এই 2 সপ্তাহ কতগুলো চমৎকার কাঞ্চনবেলা নিজেদের নাম করে নিয়েছে। সে নম্র কণ্ঠে সাধনাকে বুঝিয়ে বলল, নৈরা আমার বোন, নৈরা আমার মাতমুত। আপনার ভাইকে আমার বোন ভালোবাসে। আমার বোনের ধারণা আপনার ভাইও তাকে ভালোবাসে, কিন্তু সে তার কাঁধে থাকা দায়িত্ব আর লোনের বোঝার কারণে তা স্বীকার করতে চাইছে না, আর না চাইছে আমার বোনকে তার জীবনের সাথে জড়াতে। সাধনা বাকরুদ্ধ হয়ে গেল নোমানের কথার প্রেক্ষিতে। ক্ষণিকের জন্য সে কথা অনুভূতি সব হারিয়ে ফেলল। আজ বহু বছর যাবৎ সে আর মা স্বরূপকে জীবনে আগানোর জন্য জোর করছে, কিন্তু প্রতিবারই স্বরূপ প্রচণ্ড অনগ্রের সাথে এই বিষয় এড়িয়ে যায়। আজ পর্যন্ত স্বরূপ কোনো মেয়ে দেখতে রাজি হয়নি, আর না ইচ্ছে প্রকাশ করেছে। বিয়ে জীবনসঙ্গীর ব্যাপারে কেন এত অনগ্রহ, এর জবাব আজ পর্যন্ত কখনো দেয়নি স্বরূপ। তবে কি এটাই সেই সত্য কারণ? সে থমকানো স্বরে শুধায়, আপনি কি বলছেন? আমায় সবটা একটু খুলে বলবেন? নোমান তাকে সব খুলে বলল, যতটুকু বোন বলেছে, যতটুকু সে জানে সবটা। সাধনা ফের চমকালো নুহাশ মাহমুদের নাম শুনে। শহরের সবচেয়ে স্বনামধন্য বিত্তশালী ব্যক্তির মেয়ে নৈরা। সে অস্ফুটস্বরে বিড়বিড় করে, নুহাশ মাহমুদ। সাধনার ঘোর ভাঙল। অপর প্রান্ত থেকে নোমানের অধৈর্য কণ্ঠ ভেসে আসে। নোমান ব্যস্ত কণ্ঠে বলল, দেখুন, আপনি একটু আপনার ভাইকে বোঝান। আপনার ভাইকে বলুন এসব লোন টোন সারা জীবন থাকবে না। দুর্বস্থা আছে আজ, কাল থাকবে না। তাই বলে কি দুর্বস্থার কথা চিন্তা করে বর্তমানটাকে নষ্ট করবে? আমি জানি টাকা কখনো সুখ স্বাচ্ছন্দ্যের কারণ হতে পারে না, আর তার লোনটা শেষ হলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আগামীকাল নৈরাকে দেখতে আসবে, কিন্তু ও স্বরূপ ব্যতীত আর কারোর সামনে দাঁড়াতে নারাজ। আর ভাই হিসেবে ওর সকল আবদার পূরণ করা আমার দায়িত্ব। আমি ওকে কথা দিয়েছি, ও স্বরূপ ব্যতীত আর কারোর সামনে দাঁড়াবে না। আগামীকাল যে কোনো মূল্যে আপনি আপনার ভাইকে রাজি করিয়ে আপনার পরিবার সমেত নৈয়ার হাত চাইতে আসবেন। আমরা অপেক্ষা করব। সাধনা তখন স্তম্ভিত হয়ে বসে আছে। নোমান তাকে নিরুত্তর দেখে ফের ডেকে ওঠে, হ্যালো সিনিয়র ম্যাডাম। সাধনার চোখের সামনে ভাসছে ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের পর থেকে যা উদাসীন একাকী জীবন। মা বোন যতই থাকুক না কেন, একজন জীবনসঙ্গীর অভাব যে বিশাল অপূর্ণতা। এই অপূর্ণতা কেউ পূরণ করতে পারে না একজন ভালোবাসার মানুষ ব্যতীত। মুহূর্তে ভাইয়ের বেরং জীবনটাকে রঙিন করার পথ পেয়ে যাওয়া সাধনার দৃষ্টি চকচক করে উঠল। দেহ সরম্বর হয়। ঝিমিয়ে পড়া দেহে আনন্দের উচ্ছ্বাস
বয়ে চলে দুর্বার গতিতে। সাধনা স্থবিরতা ভাঙল। একটা মেয়ে হয় আর একটা মেয়ের সুখ স্বাচ্ছন্দ্যের চাহিদা বুঝতে তার অসুবিধা হয় না। একমাত্র ভাইয়ের সুখের জন্য সেও স্বার্থপর হতে পারে না। সেও আগে একজন নারী হয়ে আরেকজন নারীর সুন্দর জীবনের কথাটাই আগে ভাবল। সে নোমানের উদ্দেশ্যে শুধায়, নৈরা কি এই টানাপোড়েনের জীবনে নিজেকে মানিয়ে নিতে পারবে? ও যে এই জীবনযাপনে অভ্যস্ত সেটা হয়তো এই মুহূর্তে আমরা ওকে দিতে পারবো না, কিন্তু একটু সময় দিলে হয়তো এর বেশি কিছু দিতে পারবো। নোমানের নির্ঘুম ক্লান্ত দেহ উদাসীন চিত্তে বিছানায় লুটিয়ে গেল। সিলিংয়ের দিকে স্থির দৃষ্টি রেখে নোমান মৃদু হাসল। স্মৃতিচারণ করে বিগত 3 মাসে বোনের করা এক একটা অদ্ভুত মোহনীয় কাজের মিষ্টি কিছু চিত্র সে মৃদু হেসে বলতে লাগলো, জানেন, আমার বোকা বোনটা আপনার ভাইকে ভীষণ ভালোবাসে। সে তার স্বরূপের সাথে গোটা এক কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য নিজেকে একটু একটু গড়েছে বিগত 3 মাসে। আর আলমারিতে রাজ্যের দামি দামি পোশাক ছেড়ে সে শুধুমাত্র 2টা শাড়ি ঘুরিয়ে ফিরিয়ে পরে, ঠিক যেমনটা আপনার ভাই 2টো শার্ট ঘুরিয়ে ফিরিয়ে পরে, সাদা আর স্কাই ব্লু রঙের। তেমন তার খাবারের তালিকায় থাকে 2 ধরনের সবজি। খুব বিরল তাকে মাংস ছুঁতে দেখা যায়। সে এখন একটু আধটু রান্নাও পারে। লুকিয়ে লুকিয়ে রান্না করে সে। আমার বোকা বোনটার সকল উৎফুল্লতা চঞ্চলতা হাসির কারণ আপনার ভাই জড়িত সবকিছু। তার হাসিটুকু মলিন হতে দেখতে আমি পারবো না, আর না মলিন হতে দেব। তার কঠিন পথ সহজ করার জন্য তার ভাইজান সব সময় ছিল আর থাকবে। আপনারা কাল ঠিক সময় মতো চলে আসবেন কিন্তু। অভদ্র লোকটার সাথে স্বল্প পরিচয়ের এই সময়টাতে প্রথমবার সাধনার একটুও বিরক্তি আসলো না নোমানের কথা শুনে, বরং মুগ্ধ হয় অর্থবিত্তের মাঝে থাকা সাদাশীতে 2 ভাই বোনের কথা শুনে। সে শুধায়, আপনার বাবা মানবে? সবার আগে আমার বোনের খুশি, মানা না মানা সবটা পরে দেখে নেব। আগে আপনি আপনার অনুভূতি চোরাত ভাইকে নিয়ে আমার বোনের সামনে হাজির হন। নোমানের তেরা কণ্ঠ। সাধনা জোর পায় নোমানের তেরা কণ্ঠে। হঠাৎ তার মাঝেও প্রফুল্লতা জেঁকে বসল। সে স্বভাবসুলভ কঠোর ভঙ্গিমা থেকে বের হয়ে চঞ্চল কণ্ঠে বলল, গেলে কিন্তু একদম আপনার বোনকে আমার ভাইয়ের বউ করে নিয়ে আসবো। নিয়ে যান, তাতে যদি আমার বোনটা যদি কান্না ফুলে একটু হাসে তবে আমি তাতেই খুশি। নোমানের মলিন কণ্ঠ। দৃষ্টি ইতিমধ্যেই টলটল করছে বোনের বিদায়ের কথা শুনে। সাধনা মৃদু হাসল নোমানের নিভে যাওয়া কণ্ঠে। অনুভব করতে পারল চঞ্চল অভদ্র ভবঘুরে এই ব্যক্তিত্বের আড়ালে এক চমৎকার ভারিত্বের সত্তা লুকিয়ে আছে। সে মৃদু হেসে বলল, অভদ্র লোকের মাঝে দেখছি এক দুর্বল মনের ভাই লুকিয়ে আছে। নোমান মুখ বিকৃত করে নেয় সাধনার বিদ্রূপে। বেশ ছাঁচালো কণ্ঠে বলল, অভদ্র শুধু আপনিই মনে করেন সিনিয়র ম্যাডাম, তাও বিনা দোষে। নয়তো আমার এলইডি বাল্বের নারী নক্ষত্র নাড়িয়ে দেওয়ার পরেও আমি কি সুন্দর করে নিশ্চিন্তে জীবন কাটাচ্ছি, আপনাদের মা ছেলের থেকে জরিমানা না নিয়ে। আপনাদের পেছনে সরের জন্য হন্য হয়ে ঘুরেছি। আপনার তো আমার নামে 10 টাকা ভিক্ষুককে দান করা উচিত। একটা ভদ্র ছেলের সাথে আপনার পালা পড়েছে। নয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলে এতদিন বাবা না হতে পারার শঙ্কায় আপনাদের মা ছেলেকে জরিমানা বাবদ ঘরে তুলে আনতো। সাধনা এতক্ষণ প্রফুল্ল চিত্তে শুনলেও আর নিতে পারল না উচ্ছৃঙ্খল কথাবার্তা। সে চোয়াল শক্ত করে বলল, আপনি কথায় কথায় বখাটেদের মতো তুলে নেওয়ার কথা বলেন কেন? একটু নরম স্বরে কথা বলেছে দেখে মাথায় উঠে গিয়েছেন? সাহস থাকলে জরিমানা নিতে আসবেন, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। সেই ভাঙা ঠ্যাং নিয়ে একদম পুলিশের কাছে রেখে আসবো। নোমান ভুরু নাচিয়ে শুধায়। সাধনা নাক সিটকায় এহনু সম্বোধনে তীব্র প্রতিবাদের সাথে বলে, দেখুন, সম্পর্ক যেটাই হোক না কেন বয়সে আপনার থেকে বড়, তাই সমীহ করে চলবেন। এইসব বেআই বেয়ানওয়ালা রসিকতাপূর্ণ সম্পর্ক টানবেন না, এগুলো আমার পছন্দ নয়। আচ্ছা বেআইন, টানবো না রসিকতাপূর্ণ এই বেআইন সম্পর্ক। আমি সর্বদা আপনাকে সমী করে তুলব বেআইন। নোমান দাঁত কেলিয়ে বলল। অপর প্রান্ত থেকে খট করে ফোনটা কেটে গেল। নোমান গা দুলিয়ে হাসল। আবারও ফোন দেয় সদ্য কেটে যাওয়া নাম্বারটিতে। রিসিভ হলো সাথে সাথে। সাধনা ছাঁচালো কণ্ঠে শুধায়, আবার কি? সাধনা ভেবেছিল এবারও হয়তো নোমান কোনো অভদ্রতা করবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে নোমান গম্ভীর কৌতূহলী গলায় শুধায়, কাল ঠিক সময় মতো আসবেন তো? আমি কিন্তু কথা দিয়েছি আমার নুরুকে, সে তার স্বরূপের সামনে ব্যতীত আর কারোর সামনে দাঁড়াবে না। সাধনার রাগ দমে যায়। সে নোমানের উদ্বেগকে শান্ত করতে আশ্বস্ত সুরে বলল, আপনার নুরুকে আমার ভাই ব্যতীত অন্য কারোর সামনে আর দাঁড়াতে দেব না, আমি কথা দিলাম। নোমানের মুখের হাসি প্রগাঢ় হয়। মাথার উপর থেকে মস্ত বড় এক চিন্তার বোঝা নেমে যেতে সে ফোন কেটে চোখ বন্ধ করল। বোনের হাসি ধরে রাখা এক ভাইয়ের জন্য মস্ত বড় দায়িত্ব যে। সাথে করে শুধু লাল টুকটুকে বেনারসি আনলেই হবে? কর্ণকুয়ার দাপিয়ে বেড়াচ্ছে শুধু একটা আবদার একটা।
আপাতদৃষ্টিতে এটা বড্ড ঠুনকো এক আবদার মনে হলেও স্বরূপ নামক দায়িত্বের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অসহায় মানুষটার কাছে এটা বিশাল এক কঠিন আবদার। পুরোটা রাত তাড়া করে বেরিয়েছে মেয়েটির অযাচিত আবদারগুলো। চোখ বন্ধ করতে পারেনি স্বরূপ, এক মুহূর্তের জন্যও পারেনি। বুকসহ মাথার উপর যেন কেউ শত বাস্তর ভারী বোঝা উঠিয়ে দিয়েছে। চারিদিকে কেন এত অসত্যার হাহাকার? সে তো বিগত এই 3 মাস কোনো প্রত্যাশাবিহীনই নারীটিকে নিজের সবজি কেনার সঙ্গী করেছিল। তবে কেন এত বুক পড়ছে? কেন দম বন্ধ হয়ে আসছে? কেন বাতাবরণ আগমনী শূন্য পৃথিবীর বার্তা প্রেরণ করছে? নারীটির অনুপস্থিতিতে তার পৃথিবী শূন্য হয়ে যাবে কেন? তার এই দায়িত্বের পৃথিবীতে তো কভু নারীটির অস্তিত্বই ছিল না। তবে কেন এত অস্থিরতা? অস্থির অন্তঃস্থলের টানাপোড়েন স্পষ্ট আঁখি জুড়ে। সিলিংয়ের দিকে স্থির আখিদয়ের কার্নিশ আরেক দফা সিক্ত হয় নোনা জলে। স্বরূপের নিজের মনের সাথে একাকী নীরব যুদ্ধের সমাপ্ত ঘটল। দায়িত্বের ঘণ্টা বাজতেই সে চকিতে ঘাড় কাত করে তাকায় ঘড়ির পানে। অ্যালার্ম বাজছে, 7:30 বাজে। উঠতে হবে তাকে। সে ধীর স্থির বুব্বকে বিছানায় শুয়ে দিয়ে উঠে বসল। ভারী দেহ আর ভারী অন্তঃস্থল নিয়ে কিয়ৎকাল বিছানায় দুহাত চেপে নতমস্তকে চুপটি করে বসে রইল। মনে সাজ জাগে মাকে গিয়ে বলবে কেউ তার থেকে কতটা আদুরে আবদারের সাথে শুধুমাত্র একটা লাল টুকটুকে বেনারসি চায়। পরিবর্তে গোটা এক আদুরে সত্তাকে তার নামে করে দেবে। তথাকথিত দায়িত্বের গড়াই দুনিয়াটাকে সুখে পরিপূর্ণ করে দেবে। মেয়েটির অযাচিত আবদারের মতো স্বরূপের মনেও অযাচিত স্বাদগুলো বেশ প্রকাট আকার ধারণ করলো। সে আত্মুখ দিয়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। মা তো ফজরের সময় ঘুম থেকে উঠে রান্না করে। তবে আজ ব্যতিক্রম হলো। মা নেই রান্নাঘরে। ললাটে কয়েকটা বলিরেখা নিয়ে স্বরূপ পা বাড়ায় মায়ের ঘরের দিকে। চাপিয়ে রাখা দরজা খুলতেই তার ললাটের ভাঁজ আরো দৃঢ় হলো। মা কাঁধ ফিরে শুয়ে আছে। মাকে সে কখনো এত বেলা করে ঘুমাতে দেখেনি। সে জোর কদমে এগিয়ে যায়। ঘুমাতে মায়ের পাশে গিয়ে বসে মাথায় হাত রাখে। উদ্বিগ্ন কণ্ঠে ডেকে ওঠে, আম্মা। একবারে চোখ খুলল না সুনিতা। স্বরূপ আরো কয়েকবার জোর গলায় ডাকলো। মিনিট এক বাদে মা আধো আধো নয়ন খুলে তাকালো। স্বরূপ নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলে মায়ের মাথায় হাত বোলাতে বোলাতে শুধায়, আম্মা শরীর খারাপ লাগছে কি? অসহনীয় মস্তিষ্কের প্রধাও সামলে সুনিতা না খুলতে পারা চোখ দুটি খুলল। মলিন হেসে ছেলের হাতটা মুঠোবন্দি করে গালে ঠেকায়। জড়ানো কণ্ঠে বলল, আব্বা, মাথাটা প্রচুর ব্যথা করছে। শরীরের সাথে পেরেই উঠছি না। আজ উঠতে পারিনি, রান্না করতে পারিনি। তোর দেরি হয়ে যাচ্ছে কি? সাধনাকে একটু বল না 2টো রুটি আর ডিম ভেজে দিতে। তুমি আমার খাবারের চিন্তা বাদ দাও, এখনো অনেক সময় আছে। কিন্তু তোমার শরীর হঠাৎ এত খারাপ করলো কেন? রাতে ওষুধ খেয়েছিলে? স্বরূপের উদ্বিগ্ন কণ্ঠে সুনিতা বদ্ধ নেত্রে মিহিস্বরে বলল, খেয়েছিলাম আব্বা, কিন্তু রাত থেকেই মাথা ব্যথাটা বেড়েছে। চোখ খুলতে পারছি না। তুই চিন্তা করিস না, একটু ঘুমাতেই হয়তো ঠিক হয়ে যাবে। সাধনাকে বল নাস্তা বানাতে, তাহলে খাবার খেয়ে তাড়াতাড়ি ওষুধ খেয়ে নেব। দেখবি মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। আমি ততক্ষণে একটু ঘুমাই। মায়ের শেষের কথাটায় খানিকটা অনুনয় ছিল। স্বরূপ দেখল মা কিছুতেই চোখ খুলে রাখতে পারছে না। এমন মাথা ব্যথা প্রায়শই মায়ের হয়। বলতে আসা কথাগুলোকে সন্তর্পণে গলাধকরণ করে নিয়ে সে মাকে ঘুমাতে দিয়ে দরজা চাপিয়ে বেরিয়ে আসলো। বের হয়ে হাঁক ছেড়ে বোনকে ডাকে, আপা, আপা, একটু নাস্তা বানানা। আম্মার খেয়ে ওষুধ খেতে হবে। শরীরটা হঠাৎ আবার খারাপ করলো কেন আম্মার? সাধনা গামছায় হাত মুছতে মুছতে নিজের ঘর থেকে বের হলো। বের হতেই ভাইকে দেখে গম্ভীর মুখে বলল, উঠেছিস? টেবিলে নাস্তা রাখা। আমার শরীরটা রাত থেকেই ভালো না, তাকে আমি খাইয়ে দিচ্ছি। স্বরূপ বোনের দিকে তাকিয়ে শুধায়, হ্যাঁ, তাহলে তুই গিয়ে আম্মাকে একটু খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দে। ওষুধ খেলে হয়তো ভালো লাগবে। আরও কিছু লাগলেও আমায় বল, প্রেশারের ওষুধ, তেঁতুল সব আছে। সব আছে। সাধনা থমথমে মুখে বলে মায়ের জন্য নাস্তা নিয়ে গেল। স্বরূপ খেয়াল করলো বোনের থমথমে মুখটি। কিছু জিজ্ঞেস করবে তার আগেই সাধনা চলে যায়। সেও তপ্তশ্বাস ফেলে নিজের হাতের কাজগুলো গুছিয়ে নিতে লাগলো। ধুয়ে রাখা শার্টটি প্রেস করতে হবে। সেই শার্ট প্যান্ট প্রেস করে বুব্বকে ঘুম থেকে টেনে তুলল। ঘুম থেকে ওঠার পরে বুব্বর আধা ঘন্টা ঝিমানোর অভ্যাস। সে ঝিমিয়ে পড়ে আছে মামুর কাঁধে। স্বরূপ তার হাত মুখ ধুয়ে এনে সোফায় বসিয়ে দিয়েছে। সে সেখানে চিত হয়ে শুয়ে পড়েছে দেখে স্বরূপ ডানে বামে মাথা নাড়ালো। এগুলো স্কুল বাঙ্ক দেওয়ার বাহানা। সে প্লেট নিয়ে খেতে বসলো। সাধনা ততক্ষণে মায়ের ঘর থেকে বেরিয়ে আসে। থমথমে মুখে ভাইয়ের প্লেটে নিচের ভাগের ডিম ভাজি তুলে দিতেই স্বরূপ মাথা তুলে তাকায়, শুধায়, তুই তোরটা আমার প্লেটে দিলি কেন? আমার ডিম খেতে ভালো লাগে না। সাধনার থমথমে মুখে দেওয়া জবাবে স্বরূপ কপাল কুঁচকে নিল। এটা যে নিতান্তই বাহানা তা সে জানে। সে শুধায়, তবে এই শুকনো রুটি খাবি কি দিয়ে? সেটা তোর ভাবতে হবে না। ফের বোনের একরোখা কণ্ঠে স্বরূপ বিরক্ত হয়ে প্লেট থেকে এক পিস ডিম ভাজি তুলে দিল। একটা ডিম দিয়ে 4 ভাগ করা হয়, কিন্তু সাধনা আবার জোরপূর্বক ডিম ভাজিটা ফিরিয়ে দিল। স্বরূপ বিরক্ত হয়ে শুধায়,
সকাল সকাল এমন করছিস কেন? শুকনো রুটি এভাবে শুধু খাওয়া যায়? সাধনা খেকিয়ে উঠল। শুধু কই খাচ্ছি, ঝোলা গুড় দিয়ে খাচ্ছি, দেখছিস না? স্বরূপ এবার গিয়ে শান্ত হলো, বলল। সেটা আগে বললেই হতো। এটা তাহলে বুব্বুর জন্য রাখ। সাধনা চেঁচিয়ে উঠল সহসা। থাপড়ে তোর দাঁত ফেলে দেব। খেতে দিয়েছি, চুপচাপ খাবি। এত ঢং করছিস কেন? আশ্চর্য, তুই সকাল সকাল এমন চেঁচামেচি রাগ করছিস কেন? স্বরূপের আশ্চর্য কণ্ঠে সাধনা ফোঁসফোঁস করে চেয়ারে বসলো। স্বরূপ তাকিয়ে রইল তার দিকে, দৃষ্টিতে তার কৌতূহল। সাধনা থমথম মুখে রুটি ছিঁড়ে মুখে দিতে দিতে শুধায়, নৈরাকে? স্বরূপ সদ্যই এক টুকরো রুটি মুখে তুলেছিল, কিন্তু বোনের প্রশ্নে সে খুক খুক করে কেসে উঠল। চমকে তার নাকায় বোনের পা নেই, অবুঝ কণ্ঠে শুধায়। কে? সাধনা ভাইয়ের চোখে চোখ রেখে ফের শুধায়। নইরা কে? থতমত খেয়ে যাওয়া স্বরূপ নিজেকে দ্রুত সামলে নেয়। সর্বদা স্পষ্টভাষী হওয়ায় ছ্যাবলামো তার দ্বারা হলো না। নীরবে খেতে খেতে বলল, নুহাস মাহমুদের মেয়ে। সে তোর কি হয়? স্বরূপের বুঝতে বাকি রইল না বোন কিছু আজ করতে পেরেছে। নিজের ভাবনায় নিজে ম্লান হাসল স্বরূপ। এখানে আজ করতে পারার মতো কিছুই তো নেই। সে বড্ড স্বাভাবিকভাবেই জবাব দিল, কিছুই না, শুধু সবজি কেনার সঙ্গী। সবজি কেনার সঙ্গীকে কি আজীবন সবজি কেনার সঙ্গী বানিয়ে রাখবি, নাকি জীবন সঙ্গীও করবি? সাধনার স্পষ্ট কণ্ঠে স্বরূপ চোখ তুলে তাকায়, শুধায়। কি বলছিস? সাধনা নম্র কণ্ঠে শুধায়। সবজি কেনার সঙ্গীকে ভালোবাসিস তা বলিসনি কেন? এর জন্যই কি বিয়ে নিয়ে এত অনাগ্রহ? যাকে জীবন সঙ্গী হিসেবে চাস সে সাধ্যের বাহিরে, তাই আজীবন বিবাহ ব্যতীত থাকার সিদ্ধান্ত নিয়েছিলি? স্বরূপ বেশ অপ্রস্তুত হলো বোনের সাথে এহেন কথোপকথনে। সে মুখচোরা মিহিস্বরে বলল, এমন কিছু না। মেয়েটাকে কেন এত কষ্ট দিচ্ছিস? তুই এগুলো কি করে জানিস? স্বরূপের অবাক কণ্ঠে সাধনা নির্লিপ্ত কণ্ঠে বলল, এটা আমার প্রশ্নের জবাব নয় স্বরূপ। নৈরাকে এভাবে কষ্ট কেন দিচ্ছিস? ও কি কখনো কোনো কিছুতে অভিযোগ করেছে? বলেছে সে তোর সাথে এই জীবনযাপনে মানিয়ে নিতে পারবে না, বরং নিজেকে আরো একটু একটু করে তোর জন্য গড়ে তুলছে। সেটা কিসের জন্য? দিন শেষে অন্য পুরুষ মানুষের সামনে দাঁড়ানোর জন্য? স্বরূপের খাওয়া থেমে যায়। সে চুপটি করে বসে রইল মাথা নুয়ে, গম্ভীর তার মুখশ্রী। সাধনা আবার শুধায়, কি হলো, কথা বলছিস না কেন? সে অবুঝ আপা, সে বাইরের দুনিয়া চেনে না, আবেগ দিয়ে সবকিছু ভাবে। তাই ভাবছে এই জীবনটাও বোধহয় সহজ, কিন্তু সে জানে না এই জীবনটা কতটা কঠিন। প্রতিনিয়ত কতটা চিন্তা অনিশ্চয়তার মধ্য দিয়ে আমাদের দিন কাটাতে হয়। এখন সে অবুঝ বলে কি আমিও অবুঝ হয়ে যাব? কিন্তু নৈরার আবেগ, অবুঝপনা, ভালোবাসা সবটা শুধু তুই জুড়ে। সেই জীবনে তোকে ব্যতীত আর কাউকে জীবনসঙ্গী হিসেবে চায় না, আর না মানতে পারবে। প্রতিটা মানুষের কাছে জীবনসঙ্গী এমন একটা জায়গা হয় যার কাছে স্বস্তি, ভরসা, ভালোবাসা খুঁজে পাওয়া যায়। নৈরার কাছে বিগত এই জীবনটাতে সবকিছু ছিল এবং আছে। তার যদি এখন কিছু প্রয়োজন হয়, সেটা একজন উত্তম জীবনসঙ্গীর প্রয়োজন, যেটা শুধু তোর থেকেই কামনা করে। স্বরূপ নিরাগ নিস্তেজ দৃষ্টিতে তাকায় বোনের দিকে, শুধায়, তুই এসব জানলি কি করে? সাধনা এবারেও জবাব দেয় না, নরম সুরে বলল, মেয়েটা ভালো নেই স্বরূপ। যে মেয়েটার বিগত 3 মাস যাবৎ তোর সাথে একটা কঠিন পথ পাড়ি দেবার জন্য নিজেকে গড়ছে, তাকে তো একটু সুযোগ দেওয়া উচিত, তাই না? আমরা সবাই তো আছি, আর মাত্র 3টা বছর, তারপর লোন শেষ। আমরা আগের মতো সচ্ছল হয়ে যাব। নৈরাকে কোনো কিছুর কমতি অনুভব হতে দেব না। বোনের এই ছোট্ট ছোট্ট কথাগুলো কতটা গভীরভাবে স্বরূপের বুকে আশার বাসা বাঁধছে তা কি জানে সাধনা? স্বরূপের অসহায় অন্তঃস্থল উম্মাদের মতো একটু আশার আলো খুঁজে বেড়াচ্ছে। বোনের কথাগুলো স্বরূপকে আরও সাহস যোগায়। তবুও দিন শেষে মূর্ছে যায় এক বাবার অনুনয়ের কাছে। স্বরূপ বোনের দিকে নির্নিমেষ তাকিয়ে বলল, নৈরার বাবা কখনো চাইবে না আমার মতো একজনের কাছে তার মেয়ের হাত তুলে দিতে। ভাইয়ের কথায় মৃদু হাসলো সাধনা, বলল, কেউ একজন বলেছে, চাওয়া না চাওয়া পরের ব্যাপার। এখন শুধুমাত্র নৈরার মুখের হাসি ধরে রাখা মুখ্য। আর নৈরার মুখে হাসি তখনই ফুটবে যখন তুই ওই বাড়িতে ওর হাত চাইতে হাজির হবি। আমি আর তোর কোনো কথা শুনছি না। আজ ছুটি নিচ্ছিস তুই, কোথাও যাবি না, বাড়িতেই থাকবি। বলে সাধনা হাত ধুয়ে ঘরে চলে গেল। ফিরে আসে একটা গোলাকৃতির বক্স হাতে নিয়ে। স্বরূপ চুপটি করে তখনও বসে চেয়ারে। সে হাঁ করে বোনের কার্যকলাপ দেখছে। সাধনা বক্সটি থেকে একজোড়া বালা বের করে ভাইয়ের সামনে রাখলো, হাসি মুখে বলল, বিকেলে আমরা নৈরার বাড়িতে যাব। এটা দিয়ে ওকে আপাতত তোর নামে করে আসবো। স্বরূপ অতুষ্ট হয়ে গেল বোনের কাণ্ডে। বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, তুই কথায় কথায় এটা বের করিস কেন? তোকে কতবার বলেছি দুলা ভাইয়ের এই একটা মাত্র স্মৃতি কখনো নষ্ট করার কথা মাথাতেও আনবি না। নষ্ট করছি না স্বরূপ, যা আমার তা তোর। এটা দিয়ে আমরা নৈরাকে আনবো, আর কোনো কথা নাই। খালি হাতে ঘরে বউ আনা যায় না। কখনো না, যা রেখে আয় এটা ঘরে। স্বরূপের জেদি কণ্ঠ। সাধনা কঠোর দৃষ্টিতে তাকায় তার দিকে, বলল,
এটা আমি আমার ভাইয়ের বিয়ের জন্য রেখেছিলাম স্বরূপ। আমি সোনাদানা দিয়ে কি করব? বিধবা মানুষ, এসব রং ঢং করার বয়স আর ইচ্ছে কোনোটাই আমার নেই। এটা নৈরাকে পরিয়ে আমি তোর বউ করে আনবো। তোর যখন হবে তখন তুই আমাদের আবার বানিয়ে দিবি। লোনটা ছেড়ে গেলে আমাদের আর পিছুটান থাকবে না। তখন তুই আমায়, নৈরাকে, মাকে যা ইচ্ছে বানিয়ে দিতে পারবি। সাধনা ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। স্বরূপের দেহ ম্লান হয়ে আসে। বোনের ভরসা আর আশ্বাসে ভরপুর কণ্ঠে মনে হয় কোনো কিছু অসম্ভব নয়। এই তো একটু অধৈর্য আর লড়াই, তবেই তারা জিতে যাবে এই কঠিন জীবন। সে সাহস জুগিয়ে বলল, একদিন আমরা সব সমস্যার সমাধান করে ফেলবো আপা। তখন আর আমাদের পিছু ফিরে তাকাতে হবে না। সাধনা হাসি মুখে ঘন ঘন মাথা নাড়ল, বলল, হ্যাঁ, তাই তো বলছি। ভবিষ্যতে চিন্তা করে বর্তমানটা নষ্ট করার কোনো মানেই হয় না। এখন তাড়াতাড়ি খেয়ে নে, একটু পরে বাজারে যাবি, ফল মিষ্টি কিনে আনবি, সবচেয়ে ভালো দোকানেরটা আনবি। বিকেলে আমরা এগুলো সব নিয়ে নৈরাদের বাসায় যাব। স্বরূপ মৃদু হাসল বোনের প্রাণোচ্ছল কণ্ঠে। সাধনা ব্যস্ত পেয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল। আজ তার বড্ড খুশির দিন। স্বরূপ তাকে পিছু ডাকল। সাধনা উচ্ছ্বসিত বদন থামিয়ে পিছু ফিরে তাকায়। ভাইয়ের ইতস্ততা মাখা মুখটি দেখে শুধায়, কি? স্বরূপ ইতস্ততা জড়তা মিশ্রিত মিহিস্বরে বলল, সে একটা লাল টুকটুকে বেনারসি চেয়েছিল আপা, সেটাও নিয়ে আসি। সাধনা মৃদু হাসল ভাইয়ের মিনমিনে কণ্ঠে। চঞ্চল কণ্ঠে শুধায়, আমিও আছি তোর সাথে। স্বরূপ হেসে ফেলল বোনের চঞ্চল কণ্ঠে, মাথা নেড়ে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। সাধনা দ্রুত কদমে ছুটল। ভাই বোনের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে তারা আজ দোকানদারকে বাড়ি থেকে তুলে নিয়ে দোকান খুলিয়ে একটা লাল টুকটুকে বেনারসি কিনবে। শুকনো রুটি আর অপর্যাপ্ত পরিমাণে ডিমটুকু আজ বড্ড তৃপ্তি সহকারে খেল স্বরূপ। ওই যে মনে প্রফুল্লতা, কারো কঠিন আবদার পূরণ করতে পারার। খাওয়া শেষে স্বরূপ ছুটে যায় পিসির সামনে। অফিসে ছুটির আবেদন করে মেল পাঠাবে। মেল পাঠানোর আগে সে অন্য এক ফোল্ডারে ঢুকলো। ঢুকতেই ভেসে উঠল কতগুলো ফরচুনেট আনফরচুনেট, খেয়ালি বেখালিতে তোলা এক নারীর ভিন্ন ভিন্ন হাসি মাখা শুভ্র অবয়ব। অগোচরে ক্যামেরাবন্দি করা এই ছবিগুলো সর্বদা পিসির বড় স্ক্রিনেই দেখে সে। নিজের ভাঙা ফোনটিতে কখনো দেখে না। এই শুভ্র বরফখণ্ডের ন্যায় মুখটিতে সর্বদা হাসি আর উজ্জ্বলতাই মানায়, কোনো ফাটল নয়। সে নির্নিমেষ দেখে সেই শুভ্র আদল বিড়বিড় করে ডেকে ওঠে, কাঞ্চনবালা, এবারও আপনার অযাচিত আবদারগুলো গ্রহণযোগ্যতা পেয়ে গেল। একটা লাল টুকটুকে বেনারসি আনবো আপনার জন্য, যেটা পরলে আপনাকে একদম মিসেস স্বরূপ ইব্রাহিমের মতো লাগবে। অপেক্ষা করবেন তো? নৈরার স্বপ্নরা নতুন প্রত্যাশায় ডানা মেলেছে। মন কাননে লাজ, ভালোবাসা, আগমনী প্রাপ্তির সম্মেলনে উৎসব রটিয়েছে। প্রভাতের সোনালী কিরণ তির্যকভাবে কাছে পড়তে বিলম্বহীন সেই আলোর তির্যক প্রতিফলনে কুচকে গেল নৈরার শুভ্র মুখখানি। নাজুক বদন টেনে দ্রুত আশির সামনে থেকে দুপা সরে এসে নিজেকে রোদের আলো থেকে নিজেকে রক্ষা করল। সদ্য কুচকে নিয়ে চোখ মুখ স্বাভাবিক হলো। আরশিতে ভেসে ওঠা ছিমছাম গরনের বদনে আজ অসুস্থতার লেশমাত্র নেই। শুভ্র বরফখণ্ডের ন্যায় মুখটিতে নেই কোনো উদাসীনতা, মলিনতা। আছে শুধু প্রিয় মানুষটির অধীর অপেক্ষার উজ্জ্বলতা, উৎসুকতা। কখন অপেক্ষা ফুরাবে, কখন সকল দূরত্ব ঘুচবে, কখন মানুষটাকে নৈরা নিজের মানুষ বলে একটু ছুঁয়ে দেখবে। ভাবতেই নৈরাল লাজে রাঙা মুখটিতে ঠিকরে স্মিত হাসি ফুটে উঠল। ভাইজান বলেছে স্বরূপ আর তার পরিবার বিকাল 3টা নাগাদ চলে আসবে। নেই আর কোনো হারানোর ভয় আর না দুশ্চিন্তা। তবে কেন এত অনুচার করছে দেহের সাথে? সে ভাইয়ের কথা মতো নিজের যত্ন নিতে লাগলো। সেন্টার টেবিলে থাকা এক একটা স্কিন কেয়ার প্রোডাক্ট সব অনাদারে ঘষতে লাগলো। এটা অতি দ্রুত ফলাফল পাওয়ার লোভে। বিকালে তাকে সুন্দর দেখাতে হবে। তথাকথিত নিজের যত্ন নিয়ে আরশিতে নিজেকে আরেকবার দেখে নেয় নৈরা। অতপর বেবি পিঙ্ক রঙের ফ্রক, বেবি পিঙ্ক সালোয়ারের সাথে ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে ধীর পায়ে বেরিয়ে আসে ঘর থেকে। ঘরমায় মৃদু আড়ম্বরপূর্ণ। নিচে নামতে নামতে নৈরা দেখলো ড্রাইভার একে একে অনেকগুলো মিষ্টির প্যাকেট রান্নাঘরে নিয়ে রাখছে। সে ভ্রুক্ষেপহীন সোজা খাবার টেবিলের দিকে এগিয়ে গেল। সদর দরজা থেকে সদ্য ঢোকা নোয়াজ মাহমুদ হাতের প্লাস্টিকের বক্সগুলো বড্ড যত্ন সহকারে এনে ডাইনিং টেবিলের উপর রাখলেন। ডাইনিং রুমে মেয়েকে দেখে তার দৃষ্টি চকচক করে উঠল। প্রতিটা বাবার সুপ্ত বাসনা থাকে তার সন্তানটির সর্বাবস্থায় হাসি খুশি, প্রাণবন্ত, সুস্থ সবল থাকবে। তারও এটা সুপ্ত বাসনা। কিন্তু প্রায়শই সন্তানদের কাছে এই সুপ্ত বাসনাটুকু বড্ড অন্যায় চাওয়া মনে হয়। এই যে তার নৈরার কাছে এখন মনে হচ্ছে তার বাবা পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা, অথচ তার প্রতিটা চাওয়াই থাকে তার নৈরা যেন ভালো থাকে। একটি সুপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অন্তঃস্থল থেকে। সে জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে তুলল প্রাণোচ্ছল কণ্ঠের সুতায়, আম্মা ঘুম থেকে উঠে গিয়েছেন? দেখুন আপনার ফ্রুটস এসে গিয়েছে। হাতে করে আনা প্লাস্টিকের বক্সগুলো দেখিয়ে বলল নোয়াজ মাহমুদ। মেয়ের খাবারের প্রতি অনেক অনেক উদাসীনতা থাকলেও কিছু কিছু খাবারের প্রতি সে খুব আকর্ষিত। তন্মধ্যে ড্রাই ফ্রুটস আর বেরি জাতীয় ফল অন্যতম। এগুলো দেশের সহজলভ্য না হয় প্রতি সপ্তাহে সে বিদেশ থেকে আনায়। কখনো এই নিয়মে অব্যাহতি ঘটেনি। শেষ হওয়ার আগে ঘর ফরিয়ে ফেলে ফলে, অথচ আজ তার সন্তানটি তার একটা কথা মানতে নারাজ।
নৈরা মৃদু হাসলো বাবার বাড়িয়ে দেওয়া ফলগুলো দেখে। ছোটবেলা থেকে এভাবেই বাবা প্রতিদিন তার জন্য তার পছন্দের ফল হাজির করে। সে বিগত বাগবিতনটা ভুলতে চাইল। স্বরূপ যখন আসবে তখন যে কোনো উপায়ে বাবাকে রাজি করিয়ে নেবে, এতটুকু বিশ্বাস তার মনে রয়েছে। সে শুধায়, তুমি খেয়েছো বাবা? প্রফুল্লতা আশ্রে পড়ল নওয়াজ মাহমুদের মাঝে। মৃদু হেসে বেশ চঞ্চলতার সাথে বলল, আপনার সাথে খাবো বলে অপেক্ষা করছিলাম আম্মা, বসুন, খুব খিদে পেয়েছে বাবার। নওয়াজ মাহমুদ মেয়েকে চেয়ার টেনে দিয়ে নিজেও তার পাশে বসল। একে একে খাবার এগিয়ে দিতে লাগলো মেয়ের প্লেটে। রান্নাঘর থেকে এই দৃশ্য দেখে ডানে বামে মাথা নাড়ল মিতা। মানুষটা মেয়ে বলতে পাগল হবেই না কেন? মেয়ে যে অবিকল তার মায়ের প্রতিরূপ। আর নৈরার মায়ের জন্য নুহাশ মাহমুদ আজও কত উম্মাদ তা হয়তো কেউ কল্পনাও করতে পারবে না। তবে সে জানে তাকে কড়াই গন্ডায় বুঝায় নুহাশ মাহমুদ। টলটল করা চোখ দুটো সন্তর্পণে লুকিয়ে নিল মিতা। থমথমে মুখে পুত্রবধূ মেহেরের উদ্দেশ্যে বলল, মেহেক, দেখো গিয়ে নৌরা আর ওর বাবার কিছু লাগে কিনা। মেহের মাথা নেড়ে ভারী দেহ টেনে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ডাইনিং রুমে। নৈরা বাবার দেওয়ার সবকিছু নীরবে খেতে লাগলো। নওয়াজ মাহমুদ মেয়েকে ফ্রুটস বের করে দিয়ে বলল, আমি ভীষণ খুশি হয়েছি আম্মা, আপনি স্বাভাবিক হতে চেষ্টা করছেন দেখে। মেহেক ধীর পায়ে এগিয়ে আসলে নওয়াজ মাহমুদ খেতে খেতে প্রসন্ন মনে পুত্রবধূর উদ্দেশ্যে বলল, দেখেছো মেহেক, আমার আম্মা সুস্থ হয়ে গিয়েছে। বাবার যে কি ভালো লাগছে আপনাকে সতেজ দেখে। বিকালে সবাই একটা দারুণ ফ্যামিলি টাইম কাটাবো। আম্মাকে সুন্দর করে সাজিয়ে দিবে মেহেক, বুঝলে? যদিও আমার আম্মার সাজগোজের একটুও প্রয়োজন নেই, সে এমনিতেই সুন্দর, ঠিক যেন এক টুকরো বরফ। নৈরার খাওয়া থেমে গেল বাবার কথায়। সদ্য মুখে তোলা ব্লুবেরিটা আর গলাধকরণ করতে পারল না। কর্ণকরে মৃদু উৎপাতের সৃষ্টি হলো নিজের সৌন্দর্যের বর্ণনার্থে এক টুকরো বরফের কথা শুনে। লোকটা একদিন এমনি এক সৌন্দর্যের বর্ণনা দিয়েছিল। নওয়াজ মাহমুদ একদৃষ্টিতে অদূরে তাকিয়ে থাকা মেয়ের পানে তাকায়। মৃদু সন্ধিয়ানের কণ্ঠে শুধায়, আম্মা, আপনি বাবাকে বুঝতে পেরেছেন তো? বিকেলের জন্য আপনি নিশ্চয়ই প্রস্তুত? নৈরার দেহ ম্লান হয়ে আসলো বাবার প্রশ্নে। কথার নয় ছয় তার দ্বারা মোটেই হলো না। সে বাবার দিকে তাকিয়ে মিহিস্বরে দৃঢ়স্বরে বলল, স্বরূপ আমায় কখনো অন্য কোনো পুরুষের সামনে দাঁড়াতে দেবে না বাবা, আর না আমি দাঁড়াবো। সহসা নওয়াজ মাহমুদের সল প্রসন্নতা ফিকে পড়ল। সে অবাক চোখে তাকিয়ে শুধায়, আপনি এখনো স্বরূপের মাঝে আটকে আছেন? নৈরা ম্লান হাসলো, মিহিস্বরে বলল, স্বরূপ আমার সেই না পড়া উপন্যাস বাবা, যার প্রারম্ভ পড়ার একটু প্রশ্রয় আমি বড্ড ভাগ্য করে পেয়েছি। আমি জানি না উপসংহার আমার ভাগ্যে জুটবে কিনা, কিন্তু আমি এতটুকু জানি, যেদিন এই উপন্যাস পড়ার সৌভাগ্য আমার কপাল থেকে খসে যাবে, সেদিন আমি অস্তিত্বহীন হয়ে যাব। বাস্তবিকতার চাদরে আচ্ছাদিত নুহাশ মাহমুদের কঠোর মন বড্ড ভারী মহত্বপূর্ণ। এই কথাটির মানে বুঝতে পারল না। সে দাঁত খিঁচে বলল, আম্মা, আপনাকে আমি গতকাল সবটা বুঝিয়ে বললাম না? তবুও আপনি কেন এইসব আবেগী খোয়াবে ডুবে আছেন বলুন তো? আমি বারবার বলছি আম্মা, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন। জীবনে আপস অ্যান্ড ডাউন আসবে। আপনি ভুল করছেন, বাবা মেনে নিয়েছি, এবং আপনাকে শুধরে নিতে সাহায্য করছি। আপনার উচিত নিজের ভুল বুঝে বাবাকে সহায়তা করা। আমি এই অসম্ভব সুন্দর ভুলটা নিয়ে সারা জীবন থাকতে চাই বাবা। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি তো কখনো আমার কোনো আবদার অপূর্ণ রাখোনি, তবে আজ কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাতে এমন করছো তুমি? নৈরার অশ্রুসিক্ত চাহনিতে বলা অভিযোগে নওয়াজ মাহমুদ দেহের ভর ছেড়ে উদাসীন কণ্ঠে বলল, সেটাই আম্মা, আজ পর্যন্ত যখন আপনার কোনো আবদার অপূর্ণ রাখিনি, কিন্তু আজ যখন নিষেধ করেছি, তখন কেন আমার কথা শুনতে চাইছেন না? আপনার আবদারগুলো আমার কাছে আপনার জন্য সঠিক মনে হলেই আমি পূরণ করেছি। কোনো অনৈতিক চাওয়া যা আপনার দুঃখের কারণ হবে এমন কিছু আমি কখনো পূরণ করিনি আর না করব। আমি সর্বাবস্থায় আমার নৈরাকে সুখী দেখতে চাই, এটা আপনি কান খুলে শুনে রাখুন। এতটুকু বলে নওয়াজ মাহমুদ দম নিল। কণ্ঠ থেকে নম্রতা সরিয়ে কিছুটা গম্ভীর আর কঠোর গলায় বলল, আমি আপনার থেকে কোনো বিরূপ আচরণ মানতে পারবো না নৈরা। বিকালে অতিথি আসবে, আপনি তাদের সাদরে গ্রহণ করবেন, প্রাপ্য সম্মান দিবেন, আর নতুন একটা শুরুতে মন দেবেন। নৈরা টলমলে আঁখিতে একদৃষ্টিতে বাবার দিকে তাকায়। আর একটা দানাও তার মুখে ঢুকলো না। সে খাবার ছেড়ে উপরে চলে যায়। উপরে উঠতেই নোমান পথ আটকে দাঁড়ায় বোনের অশ্রুসিক্ত চোখ দেখে বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, আবার কাঁদছিস? তোকে বারণ করেছে না নুরু? নৈরা অনুযোগ ভরা কণ্ঠে বলল, তুমি শুনলে না বাবা কি বলছে? আমি কি বলেছি সেটা তোর মনে নেই? আছে। তবে? নৈরা মাথা নত করে নেয়। বাচ্চাদের মতো চোখের পানি মুছতে মুছতে বলল, আচ্ছা, আর কাঁদবো না। নোমান হাসল বাধ্যগত বোনকে দেখে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই তো গুডকার, এখন ঘরে যা, ফল পাঠাচ্ছে, চুপচাপ খেয়ে নিবি, নয়তো বিকালে তোর ব্যাংকারকে ছাড়ি দেওয়ার শক্তি পাবি না। আমি তাদের আগমনের ব্যবস্থা করে আসি। নৈরা ম্লান হেসে মাথা নেড়ে যায়, সায় জানায়। উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাইজান, স্বরূপ সরপুরিয়ার খেতে খুব ভালোবাসি, তুমি একটু মিষ্টি মহল থেকে সরপুরিয়া নিয়ে এসো।
নোমান মেকি বৃহৎ নয়নে তাকালো বোনের দিকে। মেকি বিস্ময়ের সাথে বিদ্রুপ করে বলল, ওরে বাবা, কি ভালোবাসা! ভাইজানের জন্য তো কখনো এমন চিন্তা করিসনি। নৈরা কপটরাগী দৃষ্টিতে তাকায় ভাইয়ের দিকে, বলল, আমি তোমায় ভালোবাসি না। নোমান মুখ ছোট করে না বোধক মাথা নাড়ালো। নৈরা খেপে গেল, ধুম করে ভাইয়ের বাহুতে আঘাত করে বলল, মিথ্যুক। নোমান হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, বাসিস, কিন্তু স্বরূপ ইব্রাহিমের থেকে একটু কম বাসিস। নৈরা এচারটায় লজ্জা পেল। সে চোখ মুখ কুচকে জোর কদমে নিজের ঘরে চলে গেল। নোমান হাসতে হাসতে নিচে নামলো। ডাইনিং রুমে গিয়ে একজন মেয়েটকে বলল নৈরা ঘরে ফল পাঠাতে। নুহাশ মাহমুদ লিভিং রুমের সোফায় ঝিমিয়ে বসে আছে, চেহারায় চিন্তার ছাপ। নৈরার চোখে মুখে ভরপুর দৃঢ়তা এখনো বিদ্যমান স্বরূপকে নিয়ে। তবে কি স্বরূপ যোগাযোগ রাখছে? তার ধারণা মতে স্বরূপ ইব্রাহিম কথার খেলাপ করার মতো মানুষ নয়। সে ভাবতে পারল না কিছু, শুধু ঘরের সকলকে বলল নৈরার দিকে নজর রাখতে। এই তো আরেকটু, আর কিছু ঘন্টা, আর কিছু মিনিট, আর কিছু সেকেন্ড অপেক্ষা ফুরাবে, একটু পরেই ফুরাবে। এই তীব্র আকাঙ্ক্ষা যখন আকাঙ্ক্ষার জায়গাতেই থমকে যায়, তখন সে অপূর্ণ প্রেমের করুণ সুর ঠিক কতটা বিভৎসভাবে নমনীয় অন্তঃস্থলকে গ্রাস করে। দেয়াল জুড়ে এঁটে থাকা গোলাকৃতির দেয়াল ঘড়িটিতে তখন ঠিক 3:24 থরথরিয়ে কাঁপতে থাকা চিকন ফর্সা আঙুলগুলোর অস্বাভাবিক কম্পন থামাতে নৈরা জোরপূর্বক তাদের মুঠোবন্দি করে নিল। দুহাত জড়ো করে ফ্রকের মাঝে চেপে ধরে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার ব্যর্থ প্রয়াস চালায় সে। অপ্রাপ্তির বেদনায় আতঙ্কে বিবর্ণ হয়ে যাওয়া মুখশ্রী লাল বরণ ধারণ করেছে অচিরাই। হুটহাট অনুমতি ব্যতীত ভয়ের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে টপটপিয়ে পড়া নোনা জলগুলো। সে আরেকবার আর চোখে ভয়ার্ত দৃষ্টিতে তাকায় ঘড়ির দিকে। চোখের পানি বাঁধন ছাড়া হলো ফের। কেন ঘড়ি এত দ্রুত চলছে? হয়তো স্বরূপরা পথেই আছে। নিজেকে সান্ত্বনা দেয় নৈরা। বিড়বিড় করে নিজেকে সামলাতে লাগলো। স্বরূপ পথেই আছে, আসছে, আর একটু, এই তো এসে পড়বে। তুমি ওভার রিঅ্যাক্ট করছো নৈরা। বলতে বলতে নৈরা চাপা স্বরে ফুফিয়ে উঠল। দরজায় মেহের নক করেছে, শাড়ি পরাবে। সে ঘামতে থাকা হাতটি অস্থিরভাবে ফ্রকে মুছতে লাগলো। স্বরূপদের 3টার দিকে আসার কথা ছিল, কিন্তু তারা এখন আসেনি। সে ধীর স্থির মেঝে ছেড়ে উঠে দাঁড়ায়, টলমলে পায়ে এগিয়ে যায় দরজার কাছে। মেহের পুনশ্চ দরজা নক করে বলল। নৈরা খোলে না দরজা। সে ধিমি কণ্ঠে বলল, ভাবি ছোট ভাইজান কোথায়? তাকে একটু ডেকে দেবে? না, খুলবো না, তুমি ছোট ভাইজানকে ডেকে আনো ভাবি। নৈরার জেদি কণ্ঠে মেয়ের ফিরে গেল। মিনিট 2 বাদে দরজায় পুনরায় ঠকঠক আওয়াজ হলো। নোমান অস্থির কণ্ঠে ডেকে ওঠে, নুরু, দরজা খোল, ভাইজান এসেছি। সাথে সাথে দরজাটি খুলে গেল। নৈরা ভাইয়ের হাতটা আঁকড়ে ধরে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, ভাইজান, তুমি বলেছিলে স্বরূপরা 3টার দিকে চলে আসবে, তবে তারা আসছে না কেন? 3:30 বেজে গিয়েছে যে, অতিথিরা এসে পড়বে তো। নোমান বিবর্ণ মুখে বোনের কান্না ভরা মুখটি দেখছে। সে এখনো অজানা কেন স্বরূপরা আসছে না। অনেক ফোন দিয়েছে, কিন্তু ফোনে পাচ্ছে না। দুপুরেও কথা হয়েছে বিভোরের মায়ের সাথে। সে উৎফুল্লতার সাথে বলছিল তারা ঠিক সময় চলে আসবে। তবে সে অনাহত দৃষ্টিতে তাকিয়ে বোনকে বলল, তোর কাছে তোর ব্যাংকারের নাম্বার আছে না? আমায় দিত। নৈরা অবাক পানে তাকায় ভাইয়ের দিকে, শুধায়, তুমি কি কিছু জানো না তাদের বিষয়ে? ভাইজান, তুমি তো বলেছিলে যে কোনো মূল্যে স্বরূপকে হাজির করবে। তবে নৈরা ফুফিয়ে কাঁদছে আর বলছে। নোমান নিজের ব্যর্থতাকে সামলে অস্থিরভাবে বোনকে বুকে জড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করতে করতে বলল, নুরু বনু, কান্না করে না। ভাইজান তো আছেই, তাই না? আমার তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে ঠিক সময়ে চলে আসবে। কিন্তু তারা নিশ্চয়ই কোনো ঝামেলায় পড়েছে, নয়তো পথেই আছে। আমি দেখছি, তুই আমায় 10 মিনিট সময় দে। তাদের বাসা তো কাছে, দরকার পড়লে গিয়ে তুলে আনবো সবাইকে। তবুও আনবো, তুই কান্না থামান। নোমান বোনকে কোনো মতে বুঝিয়ে শুনিয়ে ছুটে বের হলো ঘর থেকে। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত নুহাশ মাহমুদ। ছেলের এমন ছোটাছুটি দেখে বুড়কুচকে নিলেন, পিছু ডেকে শুধায়, এমন ছুটোছুটি করছো কেন নোমান? নোমান জবাব দিল না। এক পলক ক্রোধ জর্জরিত দৃষ্টি বাবার দিকে ফেলে সে বাইক নিয়ে বেরিয়ে যায়। নুহাশ মাহমুদের ললাটে চিন্তার ভাঁজ দৃঢ় হয়। সে পিছু তাকাতে তাকাতে উপরে চলে গেল। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই নোমান দ্রুত পায়ে হেঁটে গেট পেরিয়ে ভেতরে ঢুকল। জড়তাহীন সোজা 3 তলায় উঠতেই তার ললাটে ভাঁজ পড়ল তালাবদ্ধ ফ্ল্যাটটি দেখে। সে আশেপাশে জিজ্ঞাসা করল ওই ঘরে মানুষ কোথায় গিয়েছে, কিন্তু ফিরতি জবাবটা শোনার জন্য নোমান প্রস্তুত ছিল না। নিচতলার একটা লোক জানালো স্বরূপের মা স্টক করেছেন দুপুর 2টা নাগাদ। তারা তাকে নিয়ে হাসপাতালে গিয়েছে। অন্ধকারাচ্ছন্ন মুখ, অসাধ্য দুশ্চিন্তা নিয়ে নোমানকে দ্রুত ফিরতে হয়। বাইক চালাতে চালাতে ভাবতে লাগলো কঠিন এই মুহূর্তটি থেকে
ঠিক কিভাবে সবটা সামলে উঠব। একদিকে বোনকে দেয়া কথা, একদিকে অপ্রতিরোধ্য বাবা, অন্যদিকে স্বরূপ ইব্রাহিম নামক দায়িত্বশীল ব্যক্তির বারংবার দায়িত্বের এই কঠিন পরীক্ষা। নোমান খুব স্বল্প ভাবনার মানুষ, তার যে কোনো সিদ্ধান্ত নিতে খুব অল্প সময় লাগে। সে শুধু দুইটা পথের মধ্যে ভালো দিকগুলো বাছাই করে, বাছায় যে পথ যেতে চায় সে নির্দ্বিধায় নির্ভয়ে সেই পথে হাঁটা শুরু করে। আজও তার ব্যতিক্রম হলো না। বাইক বাড়ির সামনে থামাতে থামাতে নোমান নিজের সিদ্ধান্তে পৌঁছে যায়। সে গেটের সামনে বাইক থামিয়ে বোনকে ফোন লাগায়। ঘরভর্তি মানুষের মাঝে নির্জীব অস্থির অন্তঃস্থল নিয়ে চুপটি করে বসে থাকা মেয়েটি বারংবার সেন্টার টেবিলের উপর থাকা ফোনটির দিকে তাকাচ্ছে। নৈরার কাজিনরা সহ মেহের নৈরাকে সাজাতে সাজাতে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত। এই আলাপ আলোচনায় নৈরার কোনো অংশ নেই। কাজিনরা জোরপূর্বক নৈরার মুখ থেকে কোনো প্রকার কথা বের করতে পারেনি। সে তো এক দৃষ্টিতে তাকিয়েছে নতুন ফোনটির দিকে, চোখে শুধু প্রতীক্ষা আর প্রতীক্ষা। তার প্রতীক্ষার প্রহর এজাটাই ফুরালো। মানব তৈরি যন্ত্রটি নৈরার মুখে একফালি হাসি এনে সশব্দে বেঁচে উঠল। ভাইজানের নাম সহ তার ছবি বেশি উঠতেই নৈরা বিলম্বহীন ফোনটি কানে ঠেকালো। এক বুক আশা নিয়ে শুধায়, ভাইজান পেয়েছো স্বরূপকে? তারা পথে ছিল কি? নোমান ফোঁস করে উষ্ণ নিঃশ্বাস ফেলল, বদ্ধ নেত্রে বলল, নুরু, ডোন্ট প্যানিক। হ্যাঁ, ভাইজানের কথা মন দিয়ে শুন। নৈরার মুখের হাসি মিলিয়ে যেতে লাগলো ভাইয়ের এমন কথার ধরনে। সে ভয়ের কণ্ঠে শুধায়, ভাইজান তুমি এইভাবে কেন কথা বলছো? সবকিছু ঠিক আছে না স্বরূপ? ও ঠিক আছে না? তাকে পাওনি? নোমান কপালে আঙুল ঘষে লম্বা শ্বাস নেয়, ধিমি কণ্ঠে বলল, নুরু, ব্যাংকারের মা স্ট্রোক করেছে দুপুরের দিকে, তাকে নিয়ে সবাই হাসপাতালে গিয়েছে। অপেক্ষারত দেহের এক একটা ছুটন্ত রক্তকণিকাও তাদের গতি হারালো, ঠিক যেমনটা মুখ থুবড়ে পড়ল নৈরাল সকল উদ্বেগ, আকাঙ্ক্ষা, স্বপ্নরা। আরশিতে ভেসে ওঠা মিষ্টি রঙের জামদানি শাড়ি আর ছোট ছোট হীরের গহনায় সেজে থাকা উজ্জ্বল নারী অবয়ব মুহূর্তেই তাদের সকল সৌন্দর্য হারিয়ে ফেলল। নিকশ কালো হয়ে ঢেকে গেল সেই শুভ্র আভিজাত্যে মোড়া সৌন্দর্য। এত এত দামি অলঙ্কার সহ আভূষণ ব্যর্থ হলো নৈরার সৌন্দর্যের কারণ হতে। তারা তো জানেই না নৈরার সৌন্দর্য তার স্বরূপ। নৈরা অনিমেষ তাকিয়েছে আরশির দিকে। ঝাপসা ওই দৃষ্টিতে এখন আর কিচ্ছুটি নেই, না আছে স্বরূপের অপেক্ষা, না আছে আকাঙ্ক্ষা। দৃষ্টি ক্রমশই ধূসর হয়ে যাচ্ছে, ঠিক তার জীবনটার মতো। সে অস্ফুট স্বরে বলে ওঠে, এখন কি হবে ভাইজান? প্রশ্নটি করতে নিরুপায় আর অসহায়তার হাহাকার জন্য নৈরার স্বচ্ছ টলটলে দুই আঁখি। আচমকায় সে ফুফিয়ে কেঁদে উঠল, ফিসফিসিয়ে বলে ওঠে, আমি কি করে অন্য পুরুষের সামনে দাঁড়াবো ভাইজান? নোমান অদূরে গলায় বোনকে ডেকে ওঠে, মেয়েশ্বরে আশ্বস্ত করে বলে, নুরু, ভাইজান বলেছি তো তোকে অন্য পুরুষের সামনে দাঁড়াতে দেব না। শুধু ভাইজানের উপর ভরসা আর সাহস রাখতে হবে। পারবি? পারবো। নৈরা ছোট্ট করে জবাব দেয়। মেয়ের সহ তার কাজিনরা সবাই অবাক চোখে দেখে চলেছে কান্নারত নৈরাকে। নোমান মৃদু হেসে বলল, এই তো গুড। এখন আমার কথা মন দিয়ে শোন। আমি নিচে গেটের সামনে বাইকে বসে আছি, তুই নিচে চলে আয়। শুনেছি স্বরূপ তার মাকে নিয়ে সিটি হসপিটালে গিয়েছে। আমরা এক্ষুনি সেখানে যাব, চলে আয়। ভাইয়ের কথায় নৈরা ছোট্ট করে উচ্চারণ করলো। বাবা? নোমান উষ্ণ নিঃশ্বাস ফেলল, বলল, এই মুহূর্তে শুধু দুটো পথ খোলা নুরু। বাবার কথা ভাবলে তোকে যে কোনো মূল্যে অন্য পুরুষের সামনে দাঁড়াতে হবে, অন্যটা তুই জানিস। দ্বিতীয়বার ভাবনায় পড়তে হলো না নৈরাকে। সে ফোন কেটে দ্রুত শাড়ি সামলে উঠে দাঁড়ায়। মেহেক হন্তদন্ত হয়ে চেয়ার ছেড়ে ওঠা নৈরাকে দেখে চিন্তিত গলায় শুধায়। নৈরা দ্রুত কদমে ঘর থেকে বের হতে হতে বলল, আমি আসছি ভাবি। মেহেক অবাক কণ্ঠে বলল। নৈরার ফিরতি জবাব আসলো না, সে ছুটেছে। তারা সকলে নৈরার পিছু পিছু ছুটতে ছুটতে নামলো। লিভিং রুমে নিজের ছেলে, ছোট ভাই, তার সন্তান আর কিছু ব্যক্তিবর্গের সাথে তৈরি হয়ে বসে নিজস্ব আলোচনায় মগ্ন ছিল নুহাশ মাহমুদ। হঠাৎই তার দৃষ্টি কাড়ল দোতলার সিঁড়ি বেয়ে ছুটে নামতে থাকা মেয়ে। নৈরাকে সিঁড়ি বেয়ে নেমে সোজা সদর দরজার দিকে যেতে দেখে নুহাশ মাহমুদ দাঁড়িয়ে যায়। আশ্চর্য হয়ে শুধায়, নৈরা আম্মা, আপনি এভাবে ছুটে যাচ্ছেন কোথায়? নৈরার গতিরোধ হয় বাবার উঁচু কণ্ঠে। সে দৌড় থামিয়ে পিছু ফিরে তাকায়, ঊর্ধ্বশ্বাস সামলে বলল, স্বরূপের কাছে বাবা, তার আমার খুব প্রয়োজন। নুহাশ মাহমুদ বজ্র হাত চাহনিতে তাকায় মেয়ের পানে। অবাক হয় মেয়ের দুঃসাহসিকতা দেখে। বিলম্বহীন ক্ষিপ্ত হয়ে উঠল সে। কঠোর দৃষ্টি ফেলে দুটো পা এগিয়ে আসতে আসতে বজ্রকণ্ঠে বলল, নৈরা, এক পাও যেন ঘরের বাইরে না পড়ে। বাবাকে কঠোর হতে বাধ্য করবেন না, চুপচাপ ঘরে যান। নৈরা যেন আজ থামবার নয়। সে এক পলক বাবার কঠিন মুখটির দিকে তাকিয়ে শুধু ছোট্ট করে বলল, বাবা দুঃখিত, কিন্তু আজ থামলে আমি হয়তো তাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবো। আম সরি বাবা। বলেই নৈরা এক মুহূর্ত বিলম্ব করল না। শাড়ি সামলে দুর্বার গতিতে ছুটতে লাগলো। নুহাশ মাহমুদ রেগে পেছন থেকে চেঁচিয়ে উঠল, দারোয়ান, গেট বন্ধ করো। নুহাশ মাহমুদের হুকুম দারোয়ানের কান পর্যন্ত যাওয়ার আগে নৈরা গেট পেরিয়ে বেরিয়ে গেল। ব্যস্ত দৃষ্টি ফেলে ভাইকে খুঁজল। নোমান বোনকে দেখতেই বাইক নিয়ে সোজা বোনের সামনে এসে থামায়। নৈরা দ্রুত ভাইয়ের পেছনে উঠে বসে। মুহূর্তেই বাইকটি দৃষ্টিসীমানায় ঝাপসা হয়ে গেল। নুহাশ মাহমুদ ছুটে এসে শূন্য গেটের সামনে থামল।
কয়েকটা জীবন জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি শুধুমাত্র এক বাবার ভালো থাকার ভুল সংজ্ঞা জানার কারণে। ভালো থাকতে টাকার প্রয়োজন পড়লেও ভালো রাখতে টাকার প্রয়োজন পড়ে না, এতটুকু উপলব্ধি করতে পারলেই আজ হয়তো নৈরার মুখে হাসি থাকতো। নৈরা প্রাণপণে বিশ্বাস করে মানুষটা নিজের সর্বোচ্চ দিয়ে তাকে ভালো রাখবে, কিন্তু এতটুকু যে তার অবুঝ বাবাকে বিশ্বাস করানো কষ্টসাধ্য। 10 মিনিটের মাঝে দ্রুতগামী বাইকটির গতিরোধ হলো সিটি হাসপাতালের সামনে। নোমান গাড়ি পার করে বোনার হাত ধরে ত্রস্ত পায়ে হাসপাতালে ঢুকলো। গ্রাউন্ড ফ্লোরের রোগী আর সহযোগীদের বসার জন্য পেতে রাখা সোফাগুলোর একটায় বোনকে বসিয়ে পড়ল। এখানে বস নুরু, ভাইজান দেখে আসি স্বরূপরা কোন ফ্লোরে আছে। নৈরা হাত কসলাতে কসলাতে মাথা নেড়ে সায় জানালো। এই কয়েক ফ্লোরের দূরত্ব তার মাঝে অসহ্য অস্থিরতা সৃষ্টি করছে, তবুও সে বিচলন সামলে ঘাপটি মেরে বসে রইল। নোমান রিসিপশনে গিয়ে জিজ্ঞাসা করলো স্বরূপ ইব্রাহিমের কথা, যে কিনা কিছুক্ষণ আগে একজন স্ট্রোকের রোগী নিয়ে এসেছে। রিসিপশনিস্ট খোঁজ করে 10 মিনিট পর বলল তারা এমার্জেন্সি ওয়ার্ডে রয়েছে। নোমান জানতে চাইল সেটা কোথায়, যাওয়া যাবে কিনা। রিসিপশনিস্ট জানালো এমার্জেন্সি ওয়ার্ডে অতি প্রয়োজন ব্যতীত কেউ যেতে পারবে না। নোমান মাথা নেড়ে সায় জানিয়ে ফিরে আসতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা লাগে তার ফোনটা সশব্দে ছিটকে পড়লো অদূরে মেঝেতে। ধাক্কা দেওয়া ব্যক্তি তড়িঘড়ি করে দুঃখিত বললেও মেজাজ বিগড়ে যায় নোমানের। সে দাঁত খেঁচে শুধু বলল, দেখে চলাফেরা করতে পারেন না। ব্যক্তিটি আরও কয়েকবার বিনীত ভঙ্গিমা ক্ষমা চাইল। নোমান বিকৃত মেজাজে ফোনটা হাতে তুলল। স্ক্রিন ফেটে চৌচির। ফোন অন করতে গেলেও অন হলো না। সে দ্রুত পায়ে হেঁটে যায় বোনের কাছে। নৈরা চোখ তুলে তাকায় ভাইয়ের দিকে, উদ্বিগ্নতা নিয়ে শুধায়, পেয়েছো ভাইজান? তারা কোন ফ্লোরে আছে? তারা এমার্জেন্সি ওয়ার্ডে আছে নুরু, সেখানে যাওয়ার নিষেধ, আমাদের এখানে অপেক্ষা করতে হবে। নোমান নম্র কণ্ঠে বলল। নৈরা ছোট্ট করে জবাব দিল, ও। নোমান মলিন হাসলো বোনের নিভে যাওয়া আদল দেখে। কতটা উদ্বিগ্নতা মেয়েটির মুখ জুড়ে। সে বোনের মাথায় হাত রেখে বলল, এখনো এত চিন্তা নুরু? ভাইজান তো নিয়ে এসেছি তোর স্বরূপের কাছে, আর কেউ দূর করতে পারবে না। আর একটু অপেক্ষা করতে পারবি না? নৈরা মৃদু হেসে মাথা নাড়ল। সে পারবে। নোমান বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নুরু তুই কি এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে পারবি? ভাইজানের ফোনটা ভেঙে গিয়েছে, অন হচ্ছে না, জরুরি কল আসলেও ধরতে পারবো না। পাশেই সার্ভিসিং এর দোকান আছে, একটু দেখিয়ে আসি, 10-15 মিনিট লাগবে হয়তো। নৈরা মৃদুস্বরে আশ্বস্ত করে বলল, তুমি যাও, আমি অপেক্ষা করছি এখানে। তুমি চিন্তা করো না, স্বরূপও হয়তো একটু পরেই এসে পড়বে ইমার্জেন্সি ওয়ার্ড থেকে। আচ্ছা তুই এখানে থাক, তবে ভাইজান তাড়াতাড়ি চলে আসবে। বলেই নোমান পা বাড়ায়। কিছু মনে পড়তেই নৈরা দ্রুত ভাইকে পিছু ডাকলো। নোমান পিছু ফিরে তাকায়, শুধায়, কিছু লাগবে নুরু? নৈরা ঘন ঘন মাথা নেড়ে বলল, 1 বোতল পানি লাগবে ভাইজান। নোমান তাকে পানি এনে দিয়ে ফোন সার্ভিস করাতে গেল। কামরা জুড়ে শুধু শঙ্কা, অনিশ্চয়তা আর ভয়ের উষ্ণ নিঃশ্বাসের ছড়াছড়ি। স্বরূপ সাধনা নিগুড় চাহনিতে দেখতে মায়ের সিটি স্ক্যানের রিপোর্টটি। মস্তিষ্কে দুটো রক্তনালী ফেটে গিয়েছে সুনিতার। ডাক্তার জানায় গতকাল রাতেও সুনিতা ঘুমের মাঝে স্ট্রোক করেছে, কিন্তু কেউ বুঝতে পারেনি। আর আজ ব্রেন স্ট্রোক করেছে। তাদের ঘোর ভাঙল ডাক্তারের ব্যর্থতা ভরা কণ্ঠে। আম সরি মিস্টার স্বরূপ, আপনার মায়ের মস্তিষ্কের দুটো রক্তনালী ব্লাস্ট হয়েছে। তার অতি সত্বর অপারেশনের প্রয়োজন, নয়তো মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হতে পারে। ব্লাস্ট হওয়া ওই রক্তনালী দুটোতে ক্লিপ বসাতে হবে। এই অপারেশন অনেক রিস্কি। এটা ঢাকায় করালে আপনি আশানুরূপ ভালো ফলাফল পাবেন। আমি সাজেস্ট করবো আপনি অতি দ্রুত ঢাকায় চলে যান আপনার মাকে নিয়ে। স্বরূপ লালচে নয়নে একবার নিস্তেজ শুয়ে থাকা মায়ের দিকে তাকিয়ে ধিমি কণ্ঠে শুধায়, অপারেশন করতে কত টাকা লাগবে স্যার? 7.5 লক্ষ টাকার মতো। স্বরূপের দেহ ম্লান হয়ে আসলো, তবুও ব্যাখ্যাস্থলে লুকিয়ে থাকা মনটিতে ভরপুর জোর। একমাত্র সম্বল মায়ের ছায়া সে কখনো সরতে দেবে না মাথার উপর থেকে, তাতে যা হয়ে যাক। সে মাথা নেড়ে সায় জানিয়ে বলল, আমরা এখনই ঢাকায় নিয়ে যাব মাকে। আপনি যা যা প্রয়োজন তা করুন ডাক্তার। হাতে মাত্র 2,500 টাকা নিয়ে 7 লক্ষ টাকার অপারেশন করার জন্য স্বরূপ সম্মতি তো প্রকাশ করে দিল, কিন্তু এতগুলো টাকা সে জোগাড় করবে কিভাবে? মস্তিষ্কে এই একটা চিন্তা নিয়ে স্বরূপ ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে গেল ফার্মেসি থেকে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আনতে। সুব্রত, আমান, তৈমুর হন্তদন্ত হয়ে হাসপাতালের গ্রাউন্ড ফ্লোর দিয়ে ঢুকতেই তাদের চোখ যায় সোফায় চুপটি করে বসে থাকা নৈরার দিকে। তারা অবাক পানে তাকায় একে অপরের দিকে। তৈমুর কৌতূহলী গলায় শুধায়, নৈরা এখানে কেন? আজ না ওকে পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল? সুব্রত অবুঝ কণ্ঠে বলল, তবে ও এখানে কি করছে? ও কি স্বরূপের কাছে এসেছে? ওর বাবা আসতে দিয়েছে? পুনশ্চ তৈমুরের কৌতূহলী কণ্ঠ। বন্ধু জীবনের ছন্দপতন সম্পর্কে আদ্যপান্ত তারা অবগত। এখানে বসে গবেষণা না করে চল তাড়াতাড়ি স্বরূপের কাছে। ওকে গিয়ে বলতে তো হবে মেয়েটা ওর জন্য বসে আছে এখানে।
আমান তাড়া দিয়ে বলল। তারা দ্রুত ছুটল কাঙ্ক্ষিত ফ্লোরের দিকে। তারা এই সরব নামক বন্ধুর বিপদে সুখে সর্বদা তার পাশে দৃঢ়তার সাথে দণ্ডায়মান থাকে, তাতে নিজেদের পরিস্থিতি যতটাই শোচনীয় হোক না কেন। তার লিফটের কাছে যেতেই দেখলো সদ্যই লিফট থেকে বের হচ্ছে সরব। বন্ধুদের দেখে সরব বলহীন পায়ে এগিয়ে আসে, টলমলে আঁকিতে তাকিয়ে বড্ড ক্ষীণস্বরে বলে, 7.5 লক্ষ টাকা শুধু অপারেশনেই লাগবে। আমি এতিম হয়ে যাব শুভ। শক্ত সামর্থ্যবান পুরুষটাকে হয়তো ছোট্ট একটা আলিঙ্গন দিলেই সে কান্নায় ভেঙে পড়বে। বন্ধুরা জানে তার এই বন্ধুটার সম্বল বলতেই পরিবারটুকুই। তারা আজ মোটেই আলিঙ্গন করল না বন্ধুকে, সান্ত্বনা দিল না, বরং তিনজনে হাস্যোজ্জ্বল কণ্ঠে সমস্বরে বলল, 7 লক্ষ লাগুক আর 7 কোটি, আমরা আমাদের বন্ধুকে কখনো এতিম হতে দেব না। আমাদের তিনজনের সেভিংস মিলিয়ে 8 লক্ষ হয়ে যাবে, তুই চিন্তা করিস না। এতক্ষণ তিনজনের টাকার হিসাব করছিলাম, তাই দেরি হয়ে গিয়েছে আসতে। তুই নিশ্চিন্তে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নে। সরব হতবুদ্ধি হয়ে যায় বন্ধুদের কথায়। এই মানুষগুলো কেন এত ক্ষমতাবান? কিভাবে মুহূর্তেই তার সকল চিন্তাদের নিজেদের কাঁধে তুলে নিল? সে সবাইকে আছড়ে পড়ল তিনজনের বুকে। সুব্রত, আমান, তৈমুর মিলান হেসে বন্ধুকে বুকে জড়িয়ে নেয় একসাথে। সরবের লালচে চোখ দিয়ে টপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে ফিসফিসিয়ে বলে, আমি তোদের ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি তোদের সব টাকা ফিরিয়ে দেব, শুধু এই মুহূর্তে আমায় একটু এতিম হওয়া থেকে বাঁচিয়ে নে। তৈমুর ওর পিঠ বরাবর সপাটে এক চড় মারল, তেজি কণ্ঠে বলল, শালা, এখানে বসে সেন্টি না খেয়ে তাড়াতাড়ি ডাক্তারের বলা সব কাজগুলো শেষ কর, আন্টিকে নিয়ে রওনা হতে হবে। সরবের বলহীন দেহ উজ্জীবিত হতে লাগলো। সে ঘন ঘন মাথা নেড়ে সায় জানায়। তার বন্ধুরা শুরু থেকেই তার সাথে ছিল, মাঝে তিনজনে হঠাৎ গায়েব হয়ে যায়, ফিরে আসে তার সকল দুঃখের উপশম হয়ে। সে চোখের পানি মুছে দিতে দ্রুত পায়ে হাঁটা ধরল। সুব্রত, তৈমুর অদূরে বসে থাকা নৈরার দিকে এক পলক তাকিয়ে সরবকে পিছু ডেকে উঠল। স্বরূপ? সরব পা থামিয়ে পিছু ফিরে তাকায়, জিজ্ঞাসা করে, কি? তোর সাথে কেউ হয়তো দেখা করতে এসেছে। কে? সরব সপদীপ চাহনিতে চেয়ে শুধায়। সুব্রত ইশারায় গ্রাউন্ড ফ্লোরের পশ্চিম দিক বরাবর সোফার দিকে নির্দেশ করল। সরব বন্ধুর ইশারা অনুসরণ করে কৌতূহলী দৃষ্টিতে তাকায়। বড্ড শান্ত এলোমেলো দৃষ্টিতে খুঁজল পরিচিত কোনো মুখ দেখার নিমিত্তে। তার দৃষ্টি হঠাৎ হকচকালো পশ্চিম দিকে ব্রাউন রঙা সোফাটিতে। গোলাপি রঙা শাড়িতে আবৃত নৈরাকে ঝিমিয়ে বসে থাকতে দেখতে চেহারায় অপেক্ষার ক্লান্তি স্পষ্ট। সরব চমকালো। সে অবাক চোখে একবার বন্ধুদের দিকে আর একবার ঘড়ির দিকে তাকায়। পা দুটো স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে গেল মেয়েটির দিকে, গিয়ে দাঁড়ায় ঠিক মেয়েটির সামনে। অস্ফুট স্বরে শুধায়, নৈরা, আপনি এখানে? বড্ড ধৈর্যের সাথে অপেক্ষা নামক যন্ত্রণা সহ্য করতে করতে ঝিমিয়ে পড়া মেয়েটির কর্ণকুহারে হঠাৎ উল্লাসের সাথে আন্দোলিত হলো সেই অস্ফুট পুরুষালী কণ্ঠ। নৈরা চমকে মাথা তুলে তাকায়। সর্বশান্ত হয়ে যায় তার দেহ আত্মাসহ স্বচ্ছ টলটলে দৃষ্টিদায়। কতগুলো দিন, আজ কতগুলো প্রহর বাদ সে দেখল প্রিয় মুখটি। নৈরার সকল বিচলন মিলিয়ে গেল। অন্তঃস্থল থেকে এক চাপা দীর্ঘশ্বাস ঠিকরে বের হয় মেয়েটির। বলহীন দেহে নিনিমেষ তাকিয়ে রইল ওই ঘামে যুবথবু বিবর্ণ মুখটির দিকে। সর্বদা ইন করা শার্টে দেখা মানুষটা আজ কতটা এলোমেলো, দুশ্চিন্তাগ্রস্ত। মাত্র কয়েক ঘন্টায় সরপের মুখের দিকে তাকানো যাচ্ছে না। সে মলিন মুখে উঠে দাঁড়ায়। সরপের থমকানো দৃষ্টি উপেক্ষা করে এগিয়ে যায়, দূরত্ব কমায়। তার বড্ড ভয় লাগে এই দূরত্বকে। নৈকট্য বাড়িয়ে নৈরা দম নিল। খুব ইচ্ছে হলো ওই শ্বেত জলগুলো আলতো হাতে মুছে দিতে, কিন্তু সে অধিকার লোকটি তাকে এখনো দেয়নি। সে অতি শান্ত দৃষ্টিতে তাকিয়ে হাতে থাকা পানির বোতলটা এগিয়ে দিয়ে বলল, এসেছেন, পানিটা পান করে নিন, ঘেমে গিয়েছেন। সরব অবুচের ন্যায় পানির বোতলটা হাতে নিল। নৈরা ফের শুধায়, মায়ের কি অবস্থা? ডক্টর কি বলেছে? চিকিৎসা শুরু করেছে কি? মা ঠিক হয়ে যাবে তো দ্রুত? নৈরা হাতের কোণের গলা ছোট ছোট পাথরের অলংকারগুলো খুলতে খুলতে শান্ত স্বরে শুধায়। সরব তখনও হতবাক হয়ে তাকিয়েছে। জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন নৈরা? আজ আপনাকে দেখতে আসার কথা ছিল না? আপনি তো গেলেন না দেখতে, তবে আমি দেখবো, দেখাবো কাকে? বলেই নৈরা সদ্য খোলা অলংকারগুলো সওদাগে হাত বাড়িয়ে সরপের হাতে গুজে দিল। বলল, এগুলো অনেক দামি, বন্ধক রেখে অনেক টাকা আনতে পারবেন। মায়ের চিকিৎসা হয়ে যাবে তাতে। আপনার যখন সামর্থ্য হবে আবার আপনি আমায় ফিরিয়ে দিবেন। সরব ফেলফেল করে তাকিয়ে থাকে হাতের জলজল করা হীরের গহনাগুলোর দিকে। কেয়ৎকাল বাদ চোখ তুলে তাকায় মেয়েটির মলিন মুখটির দিকে। কেমন শুকনো পাতার মতো নির্জীব লাগছে মেয়েটিকে। সে ফোঁস করে নিঃশ্বাস ফেলল, ফের শুধায়। নৈরা ম্লান হাসল, বড্ড সরল কণ্ঠে বলল, আপনি এখানে কেন নৈরা? চলে এসেছি আপনার কাছে, আর ফিরে যাব না আমি ওই বাড়িতে। ও বাড়িতে গেলে সবাই জোরপূর্বক অন্য পুরুষ মানুষের সামনে দাঁড় করিয়ে দেবে আমায়। তাই আমি চিরদিনের জন্য চলে এসেছি। আপনার সাথেই থাকবো আমি। একটা কঠিন পথ পাড়ি দেব আমি। কিন্তু আমি চাই না। নৈরার কথা শেষ হতে না হতে সরপের কঠিন ফিরতি জবাবে নৈরা হাঁকচাকালো। ভাইটা দৃষ্টিতে তাকালো সরপের কঠোর মুখশ্রীর দিকে। সরপ চোয়াল শক্ত করে কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। ফের বলতে লাগলো,
আমি একদমই আমার জীবনের এই কঠিন পথটাতে আপনাকে চাই না নইরা। তবু কেন বারবার অযাচিত আবদার নিয়ে হাজির হন? নৈরার দেহ ঈষৎ কেঁপে উঠল প্রিয় মানুষটির কঠোর আচরণে। রয়া ছলছল নয়নে তাকায়, এলোমেলো দৃষ্টি ফেলে মিহিস্বরে বলল, এসব কথা এখন থাক স্বরূপ, আগে মায়ের চিকিৎসা হোক, সুস্থ হোক, তারপর সব কথা হবে। আমি যাব মায়ের কাছে, চলুন। বলেই নৈরা 2 পা এগিয়ে যায়, কিন্তু সৌরভ স্থির দাঁড়িয়ে। নৈরা অসহায় দৃষ্টিতে তাকায় কঠোর মানুষটার দিকে। লোকটা কেন এমন করছে? সে কি জানে আজ কতদিন পর তার কাছে সুখ ধরা দিয়েছে? তবে কেন তার সুখে দুঃখের ছিটা দিচ্ছে? সে অনুনয় করে বলল, কি হলো, দাঁড়িয়ে কেন আছেন? চলুন না। সৌরভ এগিয়ে আসে মেয়েটির দিকে, চোখে চোখ রাখে। অনুভূতিহীন কঠোর সেই দৃষ্টি দেখে মেয়েটি ক্রমশই মূর্ছে যেতে লাগলো। সৌরভ থমথমে মুখে মেয়েটির দেয়া অলংকারগুলো পুনরায় মেয়েটির হাতে গুজে দিল। লম্বা একটা নিঃশ্বাস ফেলে শান্ত স্বরে বুঝিয়ে বলল, আমার কথা শুনুন নইরা। আমি অভ্যস্ত আমার এক কঠিন জীবনে একা পথ চলতে। এই পথ চলাতে আমি কখনো কাউকে সঙ্গী হিসেবে চাইনি আর না চাইব। আপনি বুঝতে পেরেছেন তো? আমি আপনাকেও কখনো এই কঠিন জীবনের সঙ্গী হিসেবে চাইনি আর না চাইব। আপনি কেন বারবার আমার প্রতি আকাঙ্ক্ষা রাখেন? আমি কি শুরু থেকে আপনাকে কখনো কোনো আশা দেখিয়েছি? বলেছি কখনো আপনাকে এই কঠিন জীবনের সঙ্গী বানাতে চাই? বলিনি তো। তাই আমার প্রতি কোনো আকাঙ্ক্ষা রাখবেন না। বাড়ি ফিরে যান নইরা। ভুলে যান সৌরভ ইব্রাহিম নামক কারোর সাথে স্টিলের ওই বেঞ্চিটিতে আপনার দেখা হয়েছিল। ভুলে যান আপনি কারোর সবজি কেনার সঙ্গী ছিলেন। সবটা ভ্রম। সৌরভ ইব্রাহিম একটা ভ্রম, যার কোনো বাস্তবতা নেই। তার বাস্তবতা বড্ড কঠিন, যেখানে আপনার কোনো ঠাঁই নেই। নৈরা ছলছল স্থির নয়ন ততক্ষণে অবমুক্ত। মেয়েটি একদমই নিতে পারল না লোকটার এত এত কঠিন কথা। সে তবুও যথাসাধ্য নিজের কান্না আটকানোর চেষ্টা করল। মিহিস্বরে বলল, সৌরভ, আমি বুঝি আপনি নিজের সব পরিস্থিতি বিবেচনা করে এমন করছেন। মায়ের অসুস্থতার কারণে আপনার মাথা গরম হয়ে আছে, আমি জানি। আমারও তো কোনো উপায় ছিল না। ওই বাড়িতে থাকলে বাবা আমায় যে কোনো উপায়ে অন্য পুরুষের সামনে দাঁড় করিয়ে দেবে। আর আপনি তো জানেন আমি আপনি ব্যতীত আর কারোর সামনে দাঁড়াতে পারবো না। প্লিজ এতটা কঠোর হবেন না। আমি শুধু আপনার সাথে নীরবে এই পথটুকু থাকবো। আমায় ফিরিয়ে দেবেন না। নৈরার কথার মাঝে নুহাশ মাহমুদ হন্তদন্ত হয়ে হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে ঢুকলো। মেয়েকে দেখে সে ফোঁস করে নিঃশ্বাস ফেলে ক্রুব্ধ চোখে তাকায়। বজ্রকণ্ঠে ডেকে ওঠে, নয়রা! নৈরা চমকে উঠল বাবার কণ্ঠে। বিলম্বহীন ভয় আশ্রে পড়ল মেয়েটির মাঝে। সৌরভও ঘাড় ঘুরিয়ে তাকায় নুহাশ মাহমুদ আর নীরাদের দিকে। বাবা ভাইকে দেখে নৈরা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে ফুফিয়ে কেঁদে উঠল। এই মুহূর্তে ছোট ভাইজানকে খুব মনে পড়ল মেয়েটার। সে দ্রুত পায়ে গিয়ে লুকায় সৌরভের পেছনে। আঁকড়ে ধরে সৌরভের কোণের কাছে শার্টটা শক্ত করে, যতটা শক্তিতে কোলায়। সৌরভ ঘাড় ঘুরিয়ে তাকায় ভয়ার্ত মুখটির দিকে। নৈরা তার প্রতিক্রিয়াহীন চোখের দিকে ফুফিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না সৌরভ। সৌরভ মলিন হেসে পড়ল, থেকে যাওয়ার কোনো কারণ নেই কাঞ্চনবালা। আপনি চাইলেই সেই কারণ হতে পারেন। আমার সামর্থ্য নেই, সেই কারণ নেই। আমি আপনার অসামর্থ্যের মাঝেই খুশি। প্লিজ সৌরভ, আমি আপনার পায়ে পড়ছি। এবার ফিরিয়ে দেবেন না। এবার ফিরিয়ে দিলে আমার আর ফিরে আসার উপায় থাকবে না। নৈরা প্রাণপণে অনুনয় করে যাচ্ছে। ঠিক যতটা নিচে নামা যায় ততটাই নামলো। সৌরভ বলহীন দেহে স্থির দৃষ্টিতে তাকায়। সে কি মায়াভরা মুখ সৃষ্টিকর্তা নিচ্ছাতে গড়েছে? অনবদ্য চোখ ভরে দেখলো সৌরভ মেয়েটিকে। অতঃপর ম্লান হেসে ঠিক প্রথমবার এবং শেষবারের মতো মেয়েটির মাথায় হাত রাখলো। বড্ড নমনীয় আর আদরের সাথে বলল, আজকের জন্য পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি আমায় বানানোর জন্য ধন্যবাদ কাঞ্চনবালা। আপনি আমার সেই স্থান দিয়েছেন যার হকদার আমি নই। কারোর এত ভালোবাসা পাবো এটা আমার কল্পনাতীত ছিল। আমি আজীবন কৃতজ্ঞ থাকব আপনার কাছে, কিন্তু আপনাকে কৃতজ্ঞ করার সামর্থ্য আমার কখনো ছিল না, আজও নেই। তাই আজও আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু নেই। আপনাকে আজও আমায় ফিরিয়ে দিতে হচ্ছে সর্বহারা করে। আমায় ক্ষমা করে দেবেন, বাবাকে কষ্ট দেবেন না। হাসি মুখে নতুন জীবনে নিজেকে গুছিয়ে নিন। আমার তারা আছে নইরা, যেতে হবে। ভালো থাকবেন। আপনাকে অবশ্যই ভালো থাকতে হবে। নিজেকে কখনো কষ্ট দেবেন না কাঞ্চনবালা। মাথায় হাত রেখে কথাগুলো বলেই সৌরভ দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর নিস্তেজ নির্জীব দাঁড়িয়ে থাকা মেয়েটির হাত মুঠোবন্দি করে নিয়ে এগিয়ে যায়। গিয়ে দাঁড়ায় একদম নুহাশ মাহমুদের মুখোমুখি। নুহাশ মাহমুদ স্থির দৃষ্টিতে তাকিয়ে সৌরভের দিকে। সৌরভ মৃদু হেসে নৈরার হাত নুহাশ মাহমুদের হাতের মুঠোয় দিয়ে দিল। মিহিস্বরে বলল, আমার সামর্থ্য নেই তাকে রেখে দেওয়ার, তাই আপনার আমানত আপনার হাতে তুলে দিলাম। আপনি তাকে যে কোনো মূল্যে সুখী করবেন। আসি। বলেই সৌরভ পা বাড়ে অসীম দূরত্বের দায়িত্বের এক কঠিন পথে, যেখানে সর্বপ্রথম কদম ফেলার শর্ত হচ্ছে কখনো পিছু ফিরে তাকানো যাবে না, এবং দ্বিতীয় শর্ত হলো কখনো ভালোবাসার শব্দটির সাথে সন্ধি করা যাবে না, নয়তো দুঃখের পাল্লা ভারী হয়ে যাবে।
ঝরতে থাকা অশ্রুগুলোকে দ্রুত হাতে মুছতে মুছতে স্বরূপ সানন্দে গ্রহণ করলো শর্তরুটি। সে আর পিছু ফিরে তাকালো না। ভালোবাসা শব্দটির সাথেও সন্ধি বিচ্ছেদ করলো। নিস্তেজ বলহীন দেহে নৈরা তখনও পাথরের ন্যায় অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে জ্বর কদমে হাঁটতে থাকা স্বরূপের দিকে। একটা সময় হারিয়ে গেল প্রিয় মানুষটি নৈরার দৃষ্টিসীমা থেকে, ঠিক যেভাবে হারিয়ে গেল নৈরার সকল চেতনা, যে চেতনা জুড়ে শুধু স্বরূপ ইব্রাহিমের রাজত্ব ছিল। সুব্রত আমান তৈমুর ছুটে গেল স্বরূপের পিছু পিছু। বাহু টেনে দাঁড় করিয়ে চেঁচিয়ে উঠল তারা। কি করলি তুই এটা? এত ভালোবাসার পরও তুই একটা মেয়েকে এভাবে ফিরিয়ে দিলি? স্বরূপ লালচে ঝাপসা চোখ তুলে তাকায় বন্ধুদের পানে, থমথমে মুখে বলল, যেই ছেলেটার নিজেকে এতিম হওয়া থেকে রক্ষা করার সামর্থ্য নেই, সে কি করে একটা মেয়ের দায়িত্ব নেবে? এসব ভালোবাসা আমার মতো অক্ষম মানুষের জন্য নয়। যে দেহে এক ফুলের টোকা পড়তে দিতে নারাজ, আজ সেই দেহেই নুহাশ মাহমুদ আঘাত করেছে। মেয়ের গালের সপাটে এক চর মেরে নিজের রাগ দমায় নুহাশ মাহমুদ হিসিয়ে বলে, এতটা নিচে নেমে গিয়েছেন আপনি? ছোট থেকে এই পর্যন্ত মান সম্মানের সাথে বড় করেছি এর জন্য যে আপনি বাবার মুখে চুনকালি মেখে পরপুরুষের জন্য ঘর ছেড়ে পালাবেন? ২৬ বছর এই জীবনে প্রথমবার বাবার থেকে পাওয়া এই কঠোরতায় অনভ্যস্ততা নৈরার মাঝে আশ্চর্যভাবে আজ কোনরূপ প্রতিক্রিয়া দেখা দিল না। নতমস্তকে মেয়েটি পাথরের ন্যায় চুপটি করে দাঁড়িয়ে আছে। চোখে মুখে কোনো ক্লেশ ব্যথার চিহ্ন নেই। পরিবারের লোকজনও নীরব দাঁড়িয়ে। রণমূর্তি এই নুহাশ মাহমুদের সামনে করার সাধ্য তাদের নেই। মিতা আহত দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ের দিকে। নৈরার মতো মেয়ের থেকে এমন ঐতিহ্যপূর্ণ আচরণ সে মানতেই পারছে না। সদ্য সদর দরজা দিয়ে হন্তদন্ত হয়ে ঢোকা নোমান বাকরুদ্ধ হয়ে গেল বাবার আচরণে। সে ছুটে এসে বোনকে বাবার হাত থেকে ছাড়িয়ে নেয় নিজের বক্ষ মাঝে। ক্ষিপ্ত স্বরে চেঁচিয়ে ওঠে, পাগল হয়ে গিয়েছো? ওর গায়ে হাত তুলছো কেন? কথাটি শেষ না হতেই সপাটে এক চড় মারল নোমানের গালেও। নুহাশ মাহমুদ দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাহস কি করে হয় আমার মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করার? আমি জানি নৈরার এই কাজ করার সাহস নেই, তুমি ওকে আশকারা দিয়েছো। নোমান চোয়াল শক্ত করে নিল, ক্ষিপ্ত স্বরে বলল, তো কি করব? তোমার মতো জোরপূর্বক কারোর সাথে ঘর বাঁধতে বাধ্য করব? প্রত্যেকের নিজস্ব একটা জীবন রয়েছে, নিজস্ব চাহিদা রয়েছে। বাবা হয়েছে বলে তুমি জোরপূর্বক ওকে বিয়ে দিতে পারো না। নুহাশ মাহমুদ ছেলের চোখে চোখ রেখে বলল, ছেলেমেয়েরা ভুল পথে গেলে বাবা মাকে কঠোরতার সাথে তাদের সঠিক পথে আনতে হবে, এটাই নিয়ম। আমি আমার মেয়েকে এমন কারোর হাতে কখনো তুলে দেব না যার জন্য 3 বেলা খাবার জোগাড় করাই কষ্টকর, তার উপর ওই ঘরে বিধবা বোন রয়েছে। নোমান অবাক হয় বাবার নিম্ন চিন্তা ভাবনায়। অবাকের সুরে বলল, হোয়াট ননসেন্স! বিধবা বোন রয়েছে, তাতে কি হয়েছে? আজীবন তো ওই ভাইয়ের ঘাড়ে বসেই খাবে। বোনের সংসার টানবে নাকি নিজের সংসার? আজীবন পিছুটান হয়ে বিধবা বোন আর ভাগ্নে ওর জীবনে থেকে যাবে, কখনো থাকতে পারবে না ওই ছেলে। তুমি একজন শিক্ষিত মানুষ হয়েও এত নিচু চিন্তা ভাবনা কি করে রাখতে পারো? তুমি অর্থবিত্তে সমৃদ্ধ হলেও তোমার মনটা যে সংকীর্ণই রয়ে গিয়েছে বাবা। তুমি এতটুকু দেখলে ওই ছেলেটা এত কষ্টের পরেও বিধবা বোনকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেয়নি, বরং শক্ত করে আগলে রেখেছে। ওই মানুষটার সান্নিধ্যে 2টো ভাত ভাগ্যে ছুটলেও বড্ড শান্তি অনুভব হবে। আর তোমার মেয়ে সঠিকটা চিনতে শিখেছে দেখেই অমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাইছে। নোমান তীব্র নিন্দা ছুড়ে পড়ল, কিন্তু আমি চাই না। আমার মেয়ের ভালো মন্দ আমি বুঝবো, তুমি না। আমার আর আমার মেয়ের মাঝে একদম নাক গলাবে না নোমান। নুহাশ মাহমুদের শানিত কণ্ঠে নোমান তেড়া কণ্ঠে বলল, আমি কখনো তোমায় ওকে জোরপূর্বক বিয়ে দিতে দেব না। তুমি তোমার দিক থেকে তোমার মেয়ের ভালো দেখবে, আর আমি আমার দিক থেকে আমার বোনের ভালো দেখব। খবরদার বলছি নোমান, আমার মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করার চিন্তাও মাথায় আনবে না, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। মেহের, নৈরাকে ঠিক করে আবার সাজিয়ে দাও। জুলফিকার ভাইজানরা এক্ষুনি এসে পড়বে। বজ্রকণ্ঠে আদেশের সুরে বলল নুহাশ মাহমুদ। এত কিছুর পরেও যেন শেষ রক্ষা হলো না। মেয়ের হটকারিতায় নুহাশ মাহমুদ বিকালে জুলফিকার সাহেবদের আসতে বারণ করেছিলেন। মেয়েকে ফিরিয়ে আনতে আনতে সে আবার তাদের ফোন করে আসতে বলল। অতঃপর নোমান ব্যর্থ হলো বোনকে দেওয়া কথা রাখতে। প্রিয় মানুষটির প্রতি অগাধ বিশ্বাস ভাঙল বোকা মেয়েটির। বাবার কঠোরতা প্রিয় মানুষটির দূর দূর করে তাড়িয়ে দেওয়ায় মেয়েটিকে দাঁড়াতে হয় অন্য এক পুরুষের সামনে, যাকে সে নিজের জীবনে কখনো কল্পনাও করতে পারে না। মেয়েটির অভিমান জন্মালো বাবার উপর, অভিমান জন্মালো বারবার ফিরিয়ে দেওয়া মানুষটার উপর। জুনায়েদ নির্নিমেষ তাকিয়েছে নিজের সম্মুখে বসা এক যত্নে মোড়া অদূর মেয়ের দিকে, যে কিনা বিগত 20 মিনিট যাবৎ মূর্তির ন্যায় সোফার এক কিনারায় বসে আছে। তাদের আলাদা কথা বলতে দেওয়া হয়েছে 20 মিনিট হবে। এই 20 মিনিটের মধ্যে মেয়েটি একবারও তার দিকে তাকায়নি, কথা বলেনি, আর না কোনো নড়াচড়া করেছে। ঠিক যেন এক কাঠের পুতুল। সে মৃদু হাসলো, নীরবতা ভেঙে বলল, আপনার বাবা বলেছিল আপনি একটু অন্যরকম। আজ দেখেও নিলাম ভিন্ন ব্যক্তিত্বের এক মানুষকে। বরাবরই ভিন্ন কিছুতে আমার প্রচুর আগ্রহ কাজ করে নৈরা। জীবনসঙ্গী হিসেবেও যদি এমন ভিন্ন ধর্মী কিছু পাই তবে মন্দ হবে না।
নতুন করে চিনতে জানতে একটা চমৎকার প্রেম হয়ে যাবে, তাই না? আপনি বোধ হয় আনকমফোর্টেবল হচ্ছেন। আমি আপনার অস্বস্তি আর বাড়াবো না। আজ তবে আসছে, কিন্তু ফিরে আসবো শীঘ্রই আপনার জীবনে স্বস্তির জায়গা করে নিতে। জুনায়েদ শেষের কথাটা প্রগাঢ় হেসে বলল। সে ঢাকার স্বনামধন্য এক ব্যবসায়ী ছেলে হলেও নিজেকে এই পেশা থেকে একদম দূরেই রেখেছে। সে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। জীবনে সবকিছু রয়েছে, এখন প্রয়োজন শুধু একজন ব্যক্তিগত মানুষের। তার পছন্দ হয়েছে ভিন্ন ব্যক্তিত্বের ওই মেয়েটিকে। সে আগ্রহী মেয়েটিকে জানতে, অবশ্য যদি মেয়েটি জানার অধিকার দেয়। জুনায়েদ চলে যায়। নতমস্তকে বসে থাকা মেয়েটি এতক্ষণে চোখ তুলল। আজ আর চোখে পানি নেই। উদাসীন দৃষ্টির জানালা ভেদ করে গুটগুটে অমানিসায় হারিয়ে যায়। বহুক্ষণ বাদ ফিসফিসিয়ে বলে, আমার বিশ্বাসকে এভাবে গুড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ স্বরূপ। দিন শেষে সবার মতো আপনিও প্রমাণ করে দিলেন আমি বোকা। বোকা না হলে ভুল মানুষের উপর বিশ্বাস করতাম না, আর না ভালোবাসতাম। সেই রাতের বৈঠকে নওয়াজ মাহমুদ আর জুলফিকার সাহেবদের পরিবারের সম্মতিতে একদিন বাদ নৈরা জুনায়েদের ঘরোয়া আক্তের দিন নির্ধারণ করা হয়। পরবর্তীতে অনুষ্ঠান করে তুলে নেওয়া হবে। সময় গড়ে কাটে মাঝে একটা দিন। আজ নৈরার বিয়ে। নোমান অস্থির চিত্তে সিগারেটে ফুঁক দিচ্ছে। চিন্তিত তার মুখশ্রী। বন্ধু শাফাকের উদ্দেশ্যে শুধায়, ব্যাংকারের আর তার পরিবারের কোনো খবর পেয়েছিস? শাফাক মাথা নেড়ে বলল, আমান ভাইয়ের সাথে দেখা হয়েছিল। সে বলল গতকাল সন্ধ্যায় 7টায় স্বরূপ ভাইয়ের মায়ের অপারেশন হয়েছে সাকসেসফুলি। 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফেরার কথা বলেছেন ডাক্তার। সে অপেক্ষা রয়েছে তার। নোমান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক আলহামদুলিল্লাহ, এখন শুধু তাদের ফেরার অপেক্ষা। রেদন তার দিকে তাকিয়ে শুধায়, তুই কি করে এত শান্ত আছিস? আজ নৈরার বিয়ে মনে নেই? নোমান সিগারেটে শুকটান দিতে দিতে বলল, বর ছাড়া কিভাবে বিয়ে হবে? বর আগে আসুক, তারপর বিয়ে হবে। মানে? শাফাক রেদন কপাল কুচকে শুধায়। নোমান ফিসলে হেসে বলল,